আমার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। শুনেছি মরার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয়, যেমন পাপ আর পুণ্য। আমার জীবনে পুণ্য নেই, পাপের অভাবও নেই। জানতে চান আমি কে আর কেন আজ আমি এখানে এই অবস্থায়? কেন আজ কেউ আমার পাশে নেই? চলুন 1 বছর আগে থেকে ঘুরে আসি, যাকে বলে ফ্ল্যাশব্যাক। আমি মামুন, এইবার ইন্টার 2nd ইয়ারে পড়ি। বাবা মা বোন কেউ নেই, আমি অনাথ। বাকিটা গল্পের সাথে থাকুন, ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন। আজ অনেক দিন পর কলেজে যাচ্ছি। কলেজে যায় না ঠিক মতো, কখন কলেজে আসি কখন যাই মুডের উপর ডিপেন্ড করে। তো কলেজের গেট দিয়ে তখন ঢুকছিলাম। এই ছেলে, তোর লজ্জা করে না মেয়েদেরকে আজে বাজে মেসেজ করিস? তোর ঘরে কি মা বোন নেই? তুই কি ভেবেছিস কলেজে এরকম সাধু সেজে থাকিস আর বাইরে এরকম কাণ্ড করে বেড়াস? কেউ জানতে পারবে না? সরি, আপনার কথাও ভুল হচ্ছে। কি আমার ভুল হচ্ছে? প্রশ্নই ওঠে না আমার ভুল হওয়ার। চল আমার সাথে। কোথায়? শ্বশুর বাড়ি। কি যে বলেন, আমি তো বিয়েই করিনি। ওই একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবি না। যেখানে নিয়ে যাবো সেখানে যাবি। আচ্ছা চলেন। তারপর মেয়েটার পিছু হাঁটা শুরু করলাম। আমার পিছে আমার বন্ধুরাও আসতে লাগলো। আমি হাতের ইশারায় বারণ করলাম, কারণ কলেজে সবাই আমাকে বোকা মনে করে আর এটাই আমি চাই। তারপর মেয়েটা আমাকে কলেজের ক্যান্টিনে নিয়ে এলো আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে। আরে মেয়েটা তো নীলা, আমার সাথে একই ক্লাসে পড়ে। সরি নীলা। আরে মামুন, তুমি কেন সরি বলছো? এই যে এই আপু বলল। কিরে তানজিলা, ওকে ধরে আনছিস কেন? ও, মেয়েটার নাম তাহলে তানজিলা? মানে কি? এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে। আরে গাধি, তোরে গাধি বললেও গাধির অপমান হবে। তোরে চেক শার্ট বলেছি, তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি? আগে ভালো করে দেখে নিবি তো, ইডিয়েট। আপু আমি তো সরি বলে দিয়েছি, এখন আমি কি যেতে পারি? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আরে মামুন, তুমি ওকে আপু কেন বলছো? আমরা তো সেম ক্লাস। সেম ক্লাস? আগে তো কখনো দেখিনি ওনাকে। দেখবে কিভাবে? তুমি তো ঠিক মতো ক্লাসই করো না। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে তানজিলা। ও নতুন ভর্তি হয়েছে এই কলেজে, 1 সপ্তাহ হলো। আর তানজিলা, ও হচ্ছে মামুন, মিস্টার পারফেক্ট। ওর মতো ভালো ছেলে এই কলেজে তো বাদ, পুরো ঢাকা শহরে খুঁজেও পাবি না। আমি ভালো ছেলে। আচ্ছা এখন আমি আসি। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। তুই মামুনকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো? আসলে আমি শুধু বলিনি, 2টা চড়ও মেরেছি। কি? এটা তুই ঠিক করিসনি। মামুনকে মেরেছিস, তাইও কিছু বলেনি। অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করতো তুই ভাবতেও পারবি না। আমি ওকে সরি বললাম তো। তাও তুই কাজটা ঠিক করিসনি। চল ক্লাসে যাই। মেয়েটা খুব সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। না, আমার এসব ভাবা মানায় না। আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চায় না। এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছি। যখনই ক্লাসে ঢুকতে যাব তখনই পিছন থেকে আমাকে কেউ টেনে আমার কলেজের মাঠে নিয়ে গেল। কে নিয়ে এলো তা দেখার জন্য পিছনে তাকালাম। পিছনে ফিরে তাকাতেই আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমাকে যে টেনে নিয়ে এলো সে আর কেউ নয়, মেহেদি। মেহেদিকে তো আপনারা চেনেন না। দাঁড়ান বলছি। মেহেদি হচ্ছে বড়লোক বাপের বকাটে ছেলে। কলেজে সবাই ওকে ভয় পায়। বড়লোক বাপের ছেলে, এই জন্য ওর বিরুদ্ধে কেউ কথা বললে তার ঠিকানা হবে হসপিটালে। বাবার টাকার পাওয়ার আছে, তাই পুলিশের কমপ্লেন করে লাভ নেই। তাই সবাই মুখ বুজে সহ্য করে। আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু নীলা ওকে পাত্তা দেয় না। নীলা আমার সাথে খুব ফ্রি, ভাই বোনের মতো। কিন্তু মেহেদির ভাবনা যে নীলা আমাকে ভালোবাসে, তাই রোজকার মতো আজও আমার ক্লাস করা হবে না। কিরে, তোর অনেক তেল হয়েছে না? শরীরে চর্বি বেশি হয়ে গেছে। ভাই আমি কি করলাম? তুই নীলার সাথে কথা বললি কেন? তোরে না বারণ করছিলাম নীলার সাথে কথা বলতে? ভাই আমি ইচ্ছা করে ওর সাথে কথা বলিনি।
চুপ শালা কুত্তার বাচ্চা, তোরে বলছি কথা বলবি না, ইচ্ছেই হোক বা অনিচ্ছায় কথা বলবি না তো বলবি না। অন্যদিকে মিলা মানে নীলার বান্ধবী এসব দেখে দৌড়ে গেল ক্লাসে। নীলা, মেহেদি মামুন ভাইকে বেধড়ক পেটাচ্ছে মাঠে। কি? কিন্তু কেন? মামুন ভাই কি আজ তোর সাথে কথা বলেছিল? হ্যাঁ, কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি। তুই তো জানিস মেহেদিকে, সে তো এটা মানবে না। সে মামুন ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে। দেখেছিস, তোর জন্য ছেলেটাকে আজ আবারও মার খেতে হচ্ছে। কি? আমি আবার কি করলাম? তুই সকালে যদি ওকে ভুল করে না নিয়ে আসতিস আমার কাছে, তাহলে ছেলেটা আজ মার খেত না। তোরা ঝগড়া পরে করিস, আগে মামুন ভাইকে বাঁচা, না হলে মেহেদি ওকে আজ মেরেই ফেলবে। তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার অবস্থা একেবারে বেহাল। আমাকে মাটিতে ফেলে সবাই ইচ্ছা মতো মেরেছে। আমার নাক মুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে, তবুও ওদের আমার প্রতি মায়া হচ্ছে না। এটা দেখে তানজিলা মেহেদিকে বলল, এই, মেরে ফেলবি নাকি ছেলেটাকে? তোদের কি দয়া মায়া নাই? অকারণে একটা ছেলেকে মারছিস। মারছি একে, তোরা তো জ্বলছে কেন? বলেই তানজিলাকে কষে এক চড় মারলো। তখন নীলা এসে মেহেদিকে একটা চড় মারে আর বলে, এই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? বিনা কারণে মামুন ভাইকে কেন কষ্ট দিস তোরা? আর যদি কখনো মামুন ভাইয়ের পিছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই চল, মামুন ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। থাক বোন, আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয়। এই বলে সেখান থেকে চলে এলাম। কলেজের গেট থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি। না, কেউ নেই। আমি গিয়ে আমার গাড়িতে বসলাম। তখন মাসুম বলল, ভাই, আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দেব। ভাই, আপনি খালি একবার বলেন। মাসুম গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি চলছে। আমি একটা সিগারেট ধরলাম। ভাই, আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন, তাইলে এখন কি? না রে, এখন না, রাতে। আজ রাতে ধামাকা হবে। তারপর আমি মেসে চলে এলাম। আমাকে দেখে হৃদয় বলল, হৃদয় আমার বেস্ট ফ্রেন্ড। কিরে, তোর এই অবস্থা কেন? আজ আবার মেহেদি তোকে মেরেছে কেন? সহ্য করিস আর সব? তুই যদি জাস্ট 2 মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারটা ফিরিস, ওর মতো 100 মেহেদি তোর পায়ে পড়ে যাবে। তবে কেন এত কষ্ট করিস? আমি মুচকে একটা হাসি দিলাম, যে হাসিতে লুকিয়ে আছে বিশাল রহস্য, যেটা হৃদয়ও জানে না। কেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি। তারপর বারান্দায় এসে দাঁড়ালাম। এসে একটা সিগারেট ধরালাম। আর তখন হৃদয় আমার পাশে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, কখন আর কাকে? আজ রাতে। কাকে? আমি আর কিছু বললাম না, মুচকে একটা হাসি দিলাম আর আবার সিগারেটটা টানতে শুরু করলাম। হৃদয়ও আর কিছু জিজ্ঞেস করলো না, কারণ ও জানে আমার নেশা উঠেছে, রক্তের নেশা। আর আমার যখন রক্তের নেশা উঠেছে তখনই আমি সিগারেট খাই। ও জানে আজ আবারও কারো রক্ত ঝরবে। অন্যদিকে তানজিলা ভাবছে, আমার জন্য নিরীহ ছেলেটা এমন ভাবে মার খেলো, কিন্তু ও কোনো প্রতিবাদ করলো না কেন? কেন অন্য সহ্য করলো? আর মেয়েটি যখন আমাকে চড় মারলো, আমি ছেলেটার চোখে রাগ দেখতে পাই। ওর চোখে যেন আগুন ঝরছিল, কিন্তু ও তাও প্রতিবাদ করলো না কেন? না, কিচ্ছু বুঝতে পারছি না। আবার হতে পারে ওদের সাথে ঝামেলা করে পারবে না, এটাও জানি, তাই শত রাগ হওয়ার পরও প্রতিবাদ করেনি। তাই হবে, যাক, কাল কলেজে গিয়ে ওকে সরি বলে নিব, তাহলেই হবে। রাত 12:30। মেহেদি বন্ধুর সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরেছে। তখনই আচমকা ওর সামনে একটা জিপ এসে থামে আর জিপ থেকে 4 জন লোক বের হয়। তারা আর কেউ নয়, মাসুম, হৃদয়, মিরাজ আর মুন্না। মেহেদিকে ধরে জিপে তুলে নিয়ে যায়। মেহেদিকে কিছু একটা শুকিয়ে নিয়ে অজ্ঞান করে। রাত 3:45 মেহেদির জ্ঞান ফিরে আসে। পাশে তাকায়, চারদিকে শুধু ঘন জঙ্গল, আর কিচ্ছু সে দেখতে পাচ্ছে না। পিছন থেকে একজন বলে, কিরে, কেমন ফিল হচ্ছে? মেহেদি পিছন ফিরে তাকায়, একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট আর হাতে পিস্তল। মেহেদি খুব ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কে? আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে চিনি? আমি কে দেখবি? দেখ, কিন্তু চোখ বন্ধ করবি না। মুখ থেকে হুডিটা সরাতেই মেহেদি যেন 440 ভোল্টেজের একটা শক খেলো, কারণ লোকটা আর কেউ না, আমি নিজে। মামুন, তুই? আর তোর হাতে পিস্তল? এটা কিভাবে সম্ভব? কোনো কথা না, চুপ একদম। আজ শুধু আমি বলবো, আমি মামুন নই, আমি হলাম আব্দুল্লাহ, দ্য সিক্রেট ডেভিল কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড।
যাকে সবাই চেনে, সবাই জানে তার সম্পর্কে, কিন্তু শুধু তার নাম আর খারাপ কাজের জন্য আজ অবধি কেউ তাকে দেখেনি। কেউ জানে না মাফিয়া সম্রাট দেখতে কেমন। আর যাদের এই সৌভাগ্য হয়েছে তাদের কেউ বেঁচে নেই, আর সেই লিস্টে আজ তোর নামটা উঠে গেছে। আমাকে মাফ করে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনার সম্পর্কে না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি। যদি আমার গায়ে হাত তোলার কারণে তোর মারতাম, তাহলে কবেই তুই এই দুনিয়া ত্যাগ করতিস। তুই একটা নিরীহ মেয়েকে জাস্ট টর্চার করছিস, তাও আমি চুপ করেছিলাম। কিন্তু আজ তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। মেয়েদের সম্মান করতে শিখিসনি, এতে তোর কোনো দোষ নেই। তোর বাবা মা তোকে শেখায়নি, এটা তাদের দোষ। তবে তুই চিন্তা করিস না, আমি দুজনকেই শিক্ষা দেব, একজনকে শাস্তি দিয়ে। আজ আমি তোকে শিক্ষা দেব। তোর বাবা মা তোকে যে শিক্ষা দিতে পারেনি, আমি সেই শিক্ষা দেব। তফাৎটা হলো, ওরা তোকে বকে শিক্ষা দিত, আর আমি তোকে মেরে শিক্ষা দেব। ভাই ভাই প্লিজ আমাকে প্রাণে মাইরেন না ভাই, ভাই আমাকে মাফ করে দেন ভাই প্লিজ। না, তোকে প্রাণে মারবো না। তোকে মেরে ফেললে তোর শাস্তি যেন কম হয়ে যাবে, তোর যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি তো তোকে তিল তিল করে মারবো। এই বলেই পিছন থেকে ছুরি বের করে ওর ডান হাতটা কেটে ফেললাম। তুই প্রথম লোক যে আমাকে দেখার পর বেঁচে আছিস, তাই এমন কিছু করিস না যে তোকেও আর সবার মতো মরতে হয়। তারপর ওকে ওর বাসার সামনে ফেলে এলাম। সকালে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠলো। আমি সিগারেটটা ফেলে দিলাম, গিয়ে দরজা খুলে যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না। দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। তানজিলা আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু ও আমার বাসার ঠিকানা পেল কোথায়? এই যে মিস্টার, কি ভাবছেন? তানজিলার ডাকে আমার ভাবনার ছেদ ঘটল। হ্যাঁ, না কিছু না। আপনি এখানে? আজ ভার্সিটি গেলে না, তাই এলাম। না মানে শরীরটা ভালো না তাই। আপনি তো বেশ আজব লোক। কেন? আমি আবার কি করলাম? এই যে আপনার বাসায় প্রথম আসলাম, ভেতরে আসতে বললেন না? আসলে এটা একটা ব্যাচেলার মেস, তাই কোনো মেয়ে মানুষ ভিতরে ঢুকলে লোকে খারাপ ভাববে। সেটা দরজা লক করলে, দরজা খোলা থাকলে সবাই দেখতে পাবে আমরা ভেতরে বসে গল্প করছি, কেউ খারাপ ভাববে না। না মানে তবুও। আরে কি মানে মানে করছেন? আমাকে একটা কথা বলেন, আপনার সব সময় এত ফাটে কেন? আচ্ছা আসুন ভিতরে। গুড। কি জন্য এসেছেন বলেন? আরে মেহমানকে চা কফি কিছু অফার করবেন না? মাফ করবেন, আমার ঘরে এসব নেই। ওহ, ইটস ওকে। আমি এসেছিলাম আপনাকে সরি বলতে। কিসের সরি? আসলে কাল আমার জন্যই এত ঝামেলা হলো। আমি যদি আপনাকে নীলার কাছে না নিয়ে যেতাম, তাহলে আপনাকে মার খেতে হতো না। না, এতে আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ভাগ্যের। আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? নীলা বলেছে? নীলা নিজেও জানে না আমি কোথায় থাকি। আসলে আমি ওই দিন আপনাকে ফলো করছিলাম। আপনি এখন আসতে পারেন। যাচ্ছি। আপনার নাম্বারটা দেন। আমি ফোন চালাই না। খাটের ওপর ওইটা কার ফোন? ও, এইটা হৃদয়ের ফোন। তোতলাচ্ছেন কেন? আর হৃদয়কে? হৃদয় আমার ফ্রেন্ড। উনি কি আপনার সাথেই থাকেন? তাহলে ওনার নাম্বার দেন। আমি পারবো না। দেখি ফোনটা। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল, তারপর নম্বর নিয়ে চলে গেল। তানজিলা চলে গেল, তখন হৃদয় ফোন দিল। হ্যালো, বল। বস ফোন করেছিল। ওই বস তোর, আমার না। কি জন্য তাই বল। টাইম ফর অ্যাকশন। কাজ কি? স্বীকার করতে হবে। কাকে? এসআই শিপন। ওকে, ফোন রাখ। তারপর খেয়ে একটা ঘুম দিলাম। রাতে শিকার করতে বের হব, তাই হৃদয়ের এক ডাকে ঘুম ভাঙলো। আব্দুল্লাহ শিকারের সময় হয়ে গেছে। চল। তারপর চলে গেলাম এসআই শিপন এর কোয়ার্টারে এবং তাকে খুন করে চলে এলাম। সকালে ভার্সিটিতে গেলাম। আজ ক্লাস করতে পারবো, কারণ আজ মেহেদি নামক প্যারাটা নেই। ক্লাসে গেলাম, গিয়ে একেবারে লাস্ট বেঞ্চে বসলাম। আমি কি আপনার পাশে বসতে পারি? সাইড থেকে আওয়াজটা আসলো। পাশ ফিরে তাকিয়ে দেখি তানজিলা। সামনে অনেক জায়গা আছে, ওখানে বসেন। সেটা তো সামনে অনেক জায়গা আছে, আপনি কেন বসলেন না? আমার সামনে বসতে ভালো লাগে না, তাই। আমারও। আপনি বসুন, আমি আসছি। এই বলে চলে আসতে গেলে তানজিলা আমার পিছন থেকে হাত ধরে টান দেয়, আর আমি টান সামলাতে না পেরে ওর গায়ের উপর পড়ে যাই, আর চোখ আটকে যায় তানজিলার উপর। কারণ আজ তানজিলাকে একদম হুরপুরের মতো লাগছে। নীল থ্রি পিস, চোখে গাঢ় কাজল, কপালের টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। ওর গোলাপ রাঙা ঠোঁট দুটি যেন আমাকে ওর দিকে আকর্ষিত করছিল। ওই কি দেখো এমন করে? তানজিলার ডাকে আমার হুঁশ ফিরল। আমি উঠে দাঁড়ালাম।
আর মনে মনে নিজেকে গালি দিলাম। আমি এতক্ষণ কি ভাবছিলাম? এই যে মিস্টার থ্যান্থা, এত কি ভাবেন আপনি? না কিছু না, আই এম সরি। এখন বসো। না, আমার ক্লাস করতে ইচ্ছা করছে না, আমি ক্লাস করব না আজ। এই বলে আমি চলে এলাম। রাতে শুয়েছিলাম, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, কিন্তু আমি রিসিভ করলাম না। আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না, কিন্তু ফোন বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে, থামার নাম নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, ওই ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই হই, তুই বল ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না। এটা আমার নাম্বার, সেভ করে রাখ, তাহলে আর অচেনা থাকবে না। কিন্তু আপনি কি? তানজিলা। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম আর ফোন বন্ধ করে দিলাম, যাতে আর ফোন না দিতে পারে। পরের দিন সকালে ভার্সিটি গেলাম, আর গিয়ে আমি যা দেখলাম, আমি তা পুরোই টাস্কি খেয়ে গেলাম। পরের দিন আমি ভার্সিটিতে গেলাম, গেট দিয়ে ঢুকতেই আমার মাথায় গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো, একদম ফিল্ম স্টাইলে। আমি তো দেখে পুরোই টাস্কি খেলাম। কিন্তু আজব ব্যাপার, আশেপাশে কোনো লোকজন নেই, না স্টুডেন্ট না টিচার, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ কেউ পিছন থেকে আমার চোখ বেঁধে দিল। আমি চাইলে প্রতিঘাত করতে পারতাম, কিন্তু ভার্সিটিতে আছি আর আমি এই রহস্যের গোড়া অবধিই যেতে চাইছি, তাই কিছুই করলাম না। চুপচাপ অচেনা লোকটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যেতে শুরু করলাম। তারপর লোকটা আমাকে একটা জায়গায় রেখে সেখান থেকে চলে গেল। আমি আমার চোখের বাঁধন খুলে ফেললাম, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কোথায় আছি। অনেক অন্ধকার। আমি কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা আওয়াজ হলো, সামথিং লাইক আমরা ঈদের সময় যে বাজি ফাটাই, এরকম কিছু একটা। আর সাথে সাথে পুরো ঘর আলো দিয়ে ভরে গেল। সামনে তাকাতেই আমি আরো অবাক হলাম, কারণ আমার সামনে তানজিলা দাঁড়িয়ে। আমাকে দেখে অবাক হচ্ছে বুঝি? তুমি এখানে? এত উতলা হচ্ছ কেন? সবই জানতে পারবে তুমি। লেটস কাউন্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, ব্লাস্ট। তারপর সবাই একে একে বের হয়ে এলো, ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই। হ্যাপি বার্থডে। এসবের মানে কি? It's simple, dude. We are celebrating your birthday. হু টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে? ড্যাম ইট। সবাই অবাক হয়ে আমাকে দেখছে। হঠাৎ করে কেন আমি এমনভাবে চেঁচিয়ে উঠলাম? সবাই বোঝার চেষ্টা করছে, কারণ এর আগে কখনো আমাকে এত জোরে কথা বলতে দেখেনি। I am sorry, Mamun. Actually, that was my idea to surprise in your birthday. নো, আই এম সো সরি। আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি। আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর মানে এত কিছু সব মানে কিভাবে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ইটস ওকে, লেটস সেলিব্রেট। তারপর আজ আর ক্লাস হলো না। পার্টি শেষে বাড়ি ফিরছিলাম, পিছন থেকে তানজিলা ডাক দিল। বাড়ি যাচ্ছ? লেটস ওয়াক টুগেদার। ওকে। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারায় এসে পৌঁছালাম। ইটস এ সিট হিয়ার। নো থ্যাঙ্কস, আই উড লাইক টু গো হোম। আরে ইয়ার, বাড়ি তো আমিও যাব। 5 মিনিট এখানে বসে, ট্রাস্ট মি, তোমার কোনো লস হবে না। ওকে। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলাম। তুমি জানলে কি করে আজ আমার বার্থডে? 2 সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করোনি। ও, এখন উঠি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। কেন? রান্না করার লোক নেই? না, আমি ব্যাচেলার হোটেলে থাকি, সেখানে কোনো মহিলার অ্যালাউ করে না। ও, তাহলে তুমি একটা কাজ করতে পারো, কি? বিয়ে করে নাও। আর আমি কিছু বললাম না, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে এলাম। তানজিলা অবশ্য পিছন থেকে অনেকবার ডেকেছিল। আমি পিছন ফিরে তাকাইনি, কারণ পিছনে ফিরে তাকালে মায়ায় পড়ে যাব। তাই রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, ঘুমের রাজ্যে পা দেবো এমন সময় আমার ফোনটা কান্না শুরু করলো। মানে ফোন এসেছিল। স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা। রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, কি করছো? কাবাডি খেলছি, আপনি খেলবেন? কি মানে বুঝলাম না। রাত 12টা বাজে, ফোন দিয়ে একে তো ঘুমের 12টা বাজালো, আবার জিজ্ঞাসা করছে আমি কি করছি। সরি, আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। এত রাতে? রাত যত বাড়ি ভালোবাসা তত গভীর হয়। মানে? না কিছু না, বাই, গুড নাইট। হ্যালো। টুকটুক করে ফোনটা কেটে দিল। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমের রাজ্যে পা বাড়ালাম। সকালে ঘুম ভাঙলো, কলিং বিলের আওয়াজে দরজা খুলে দেখি তানজিলা। তুমি এত সকালে এখানে? ভার্সিটি যাবে না? সে তো অনেক দেরি। খাবার নিয়ে এসেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। হোয়াট? ইয়েস, আই এম ইন লাভ।
উইথ ইউ আই লাভ ইউ। সরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মাফ করো। এই বলে আমি দরজা লাগিয়ে দিলাম। তানজিলা অনেকবার নক করছে, আমি খুলিনি। তুমি দরজা খুলবে না তাই তো? ঠিক আছে, খুলতে হবে না তোমাকে। তবে তুমি একটা কথা ভালো করেই জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমি আর তোমার পিছে আসব, তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে, তুমি দেখে নিও। তারপর আমি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম। পথে একটা টঙে বসে এক কাপ চা আর একটা বেনসন রুটি খেয়ে ভার্সিটি গেলাম। কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেলাম না। একটা ক্লাস করার পর আর ভালো লাগছিল না, তাই বাড়িতে ফিরছিলাম। তখনই একটা ফোন এলো। মিরাজ ফোন করেছে, রিসিভ করলাম। হ্যালো। হ্যালো ভাইয়া, আপনি কোথায়? কলেজে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি এই হাসপাতালে চলে আসেন। কেন, কি হয়েছে? আপনি আসলেই জানতে পারবেন। ওকে। তারপর আমি হসপিটালে গেলাম। গিয়ে দেখি মিরাজ বাইরে বসে আছে। কিরে, এখানে এইভাবে কেন বসে আছিস? আর আমাকে এখানে কেন ডেকেছিস? ভাই, আপনি তানজিরের নামে কাউকে চিনেন? কেন? সে আত্মহত্যা করছে। হোয়াট? হ্যাঁ, বরং সে অজ্ঞান হওয়ার আগে সে তোমাকে খুঁজছিল এবং সে আমাকে তোমার ফোন নাম্বার দিয়েছে, তাই আমি তোমাকে ফোন করছি। হোয়ার ইজ সি? সে আইসিইউতে আছে। অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর, তানজিলা কেমন আছে? সে বিপদ থেকে বাহিরে, কিন্তু 72 ঘন্টার আগে আমরা কিছুই বলতে পারছি না। ওকে। তারপর দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল। বাইরে বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ঘুম ভাঙলো মিরাজের ডাকে। ভাই ভাই, হুম। ভাবির জ্ঞান ফিরছে। ভাবি? কে ভাবি? তানজিলা ভাবি। তানজিলা তোর ভাবি হলো কবে? কি বলেন ভাই, আপনি তানজিলার স্বামী নন? না। তাহলে যে ওটিতে নিয়ে যাওয়া সময় উনি বললেন। তারপর রুমে গেলাম। আমাকে দেখে উঠে বসতে গেলে আমি বারণ করলাম। আরে কি করছো? ওঠার দরকার নেই, শুয়ে থাকো। এমনটা কেন করলে? আমি কিছু জিজ্ঞেস করছি, কানে কথা যাচ্ছে না? আমার কি দোষ? তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। কেন, আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নেই? ছেলে অনেক আছে, কিন্তু তোমার মতো কেউ নেই। দেখো, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আমার তোমার থেকে ভালো কাউকে চাই না, আমার তোমাকে চাই। তুমি কি জানো আমি কে, কি আমার পরিচয়? আমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই। ওহ, তাই বুঝি? তাহলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে কেন আমার কাছে ছুটে এলে? কেন তোমার চোখে পানি? যদি তোমার ইমোশন না থাকে, যদি ফিলিংস না থাকে, কি হলো বলো? আমি আর কিছু বলতে পারিনি, সোজা বাইরে চলে এলাম। তারপর তানজিলার সাথে কন্ট্যাক্ট করিনি। এক সপ্তাহ পর তানজিলা ভার্সিটিতে এসেছে। আমি গাছের নিচে বসেছিলাম। তখন ওই, তুমি সেদিন আমার জবাব না দিয়ে চলে আসলে কেন? জানি না, আমার সাথে কন্ট্যাক্ট করনি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কেন? আমার এই জীবনে তোমাকে জড়াতে চাই না। আমার সম্পর্কে জানলে তুমি আমাকে ঘৃণা করবে, ভালোবাসা থাকবে না। কি জানার আছে তোমাকে? কে তুমি? তারপর আমি যা বললাম তা শোনার জন্য তানজিলা মোটেও প্রস্তুত ছিল না। আই অ্যাম ডেভিল, দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। জোকটা খুব ভালো ছিল, বাট এখন প্রেম করার মুডে আছি, হাসি পাচ্ছে না, পরে হেসে নেব। এখন বলো, বিয়ে করবে কবে? তানজিলা, আমি সিরিয়াস, মজা করছি না তোমার সাথে। মজা না তো কি? আমিও বলতে পারি, আমি সিআইডি চিফ, তোমাকে ধরতে এসেছি। পাগল বললে কি হয় নাকি? কোথায় ডেভিল আর কোথায় তুমি? আমি শুনেছি ডেভিল খুব হিংস্র, আর তুমি কেমন মাসুম চেহারার। তুমি তো কাউকে একটা চড় অব্দি মারোনি তোমার লাইফে, আর ডেভিল সে তো রোজ একটা করে মার্ডার করে। আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেল। জানো, দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা। আমি দেখতে সুইট, ইনোসেন্ট, চকলেট বয় টাইপের, কিন্তু আমি খুব হারামি টাইপের। তারপর আমার ব্যাগে রাখা পিস্তলটা বের করে ওকে দেখালাম। ও ভয় পেয়ে পিছিয়ে গেল। কি ভয় পেলে? ইস, ভয় পাবো কেন? খেলনা পিস্তল দেখিয়ে পিচ্ছি পোলাপানদের ভয় দেখানো যায়, এই তানজিলাকে না। তাই নাকি? তাহলে ট্রিগারটা চেপে দিই, দেখি খেলনা কি না আসল। আমার চেহারার হিংস্রতা জেগে উঠেছে, তাই দেখে তানজিলা ভয় পেয়ে যায়। এই না, এমন করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারবে? যদি বাঁচতে চাস, এখানে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা। তুই কিছু দেখিসনি, কিছু জানিস না। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটু স্বাভাবিক হয়ে।
মেহেদি তোমাকে এত টর্চার করে, তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কিছু বলো না কেন? ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে। কি করছো তুমি ওর সাথে? আমি আর কিছু বলিনি, শুধু মুচকি হেসে আর সেখান থেকে চলে এসেছি। বিকাল 4টে, মেহেদির বাড়িতে কলিং বেল বাজছে। ভিতর থেকে একজন ভদ্রমহিলা দরজা খুলে দেয়। কে আপনি? কাকে চাই? জি, মেহেদি আছে। আপনি কে? আর মেহেদিকে কি দরকার? আমি ওর বেস্ট ফ্রেন্ড, বাট আপনি? আমি ওর মা। ওহ আন্টি, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ইটস ওকে, এসো ভিতরে এসো। তারপর তানজিলাকে ভিতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল। আপনি এখানে? ভয় পেও না, আমি ডেভিলের গ্যাংয়ের কেউ না। আমি তানজিলা হক, আইপিএস স্পেশাল ব্যাচ। তো আপনি এখানে কি চান? দেখো, তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও, আই প্রমিস ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে শাস্তি পেতেই হবে। তুমি একমাত্র ওকে দেখেছো, ওকে চিনো, প্লিজ না করো না। না না, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। দেখো, আমি জানি মামুনির ডেভিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তোমাকে আমার প্রয়োজন। তুমি ভয় পেও না, তোমার সিকিউরিটি আমি নিব। তারপর মেহেদিকে অনেক রিকোয়েস্ট করার পরও রাজি হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তানজিলাকে সব বলে দেয় আমার বিরুদ্ধে। এদিকে তানজিলার পাগলামি দেখে মনে মনে আমি ওকে ভালোবাসতে শুরু করি। রাতে বিছানায় শুরু এপাশ ওপাশ করছিলাম, তখনই তানজিলার ফোন এলো। হ্যালো, বলো। কাল ভার্সিটি যাব না। কেন? কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই, ঘুরবে প্লিজ? সেটা না হয় কাল দেখা যাবে, কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো। এই তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, কেন? না, কথা বলার সুরটা পাল্টে গেছে তাই জিজ্ঞেস করলাম। আর আজ এত রাতে ফোন দিলাম, রাগ করলে না? আজ ঘুম ধরেনি তাই। কেন? কেউ একজন স্বপ্নে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেল। কিসে? উপরওয়ালা ব্রেন দিয়েছে ভাবার জন্য, ভাবতে থাকো, না পারলে কাল সকালে আমি বলে দেবো। এখন বাই বলে ফোন কেটে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি দেওয়ার জন্য রওনা দিলাম। ভার্সিটি পৌঁছাতে দেখি তানজিলা আগেই এসে বসে আছে। তানজিলা আজ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক গোলাপি রঙের, কপালে নীল টিপ, চোখে চিকন করে কাজল, এক কথায় যেন আসমান থেকে পরি নেমে এসেছে। এই যে মিস্টার, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? জীবনে কখনো মেয়ে দেখেন নাই? হ্যাঁ, কিছু বলছি না ভাই, আমি যেন একটা ঘোর থেকে বের হয়ে এলাম। তানজিলা ধাক্কা দেওয়ায়। লও ঠেলা, কখন থেকে আপনাকে ডেকেই চলেছি, আপনার কোনো হুঁশ নেই? না মানে আসলে হয়েছে কি, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে মানে থাকার বলতে হবে না, আজকে সারাদিন লাগবে আপনার বলতে। এখন বলেন আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন? তোমাকে কিছু বলার আছে। বলো। চলো কোথাও বসে কথা বলি। চলো, ওই গাছের নিচে যাই। না, একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে, আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই। বুঝলাম, ওকে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে এলাম, একটা বেঞ্চে বসলাম। এবার বলো কি বলবে? কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে না বলে থাকতে পারছি না। কলেজে এই প্রথম যেদিন তোমাকে দেখেছি, সেদিন আমি তোমার উপর ক্র্যাশ খেয়েছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব, তোমার আমার প্রতি পাগলামি, এগুলোর মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কিন্তু আমি কখনো চাইনি যে তুমি জানতে পারো আমি তোমাকে ভালোবাসি, কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখার বারণ। আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, হয় পুলিশের গুলিতে, না হয় আমার কোনো শত্রুর চাকুর আঘাতে। আর যদি আমাকে পুলিশ ধরতে পারে তাহলে ফাঁসি নিশ্চিত। তাই আমি কখনোই চাই না যে আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে। তাই তোমাকে আমি এটা বলার জন্য এখানে ডেকেছি। আমাকে তুমি ভালোবাসো, এটা তোমার চোখেই প্রকাশ পায়। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পক্ষে তোমাকে জীবনসঙ্গী করা সম্ভব নয়। তোমাকে জীবনসঙ্গী করা সম্ভব নয়। ভালো থেকো বলে সেখান থেকে চলে এলাম। নিজের চোখের পানি ধরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি ডেভিল, পুরো মাফিয়া ওয়ার্ল্ড যার কথাই চলে সে আমি। আজ কান্না করছি, তাও একটা মেয়ের জন্য। লোকে শুনলে হাসবে, কিন্তু আমার প্রশ্ন, মাফিয়া বলে কি তারা মানুষ না? তাদের কি মন থাকে না? তাদেরও মনে কি ইমোশন নেই? অন্যদিকে তানজিলা ভাবছে, ডেভিল আন্ডারওয়ার্ল্ডের কিং, যাকে আমি সহ্য করতে পারতাম না, যার নাম শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে দিত, যাকে দেখা পেলেই এনকাউন্টার করার কথা ভাবতাম, আজ সে আমার সামনে, যে আমার বাবার খুনি, অথচ তাকে আমি কেন মারতে পারছি না? কেন আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি তাকে নিজের হাতে গ্রেফতার করতে হবে। তবে কি আমি অভিনয় করতে গিয়ে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? না, আমি কি ভাবছি এসব, আমি ওকে ভালোবাসতে পারি না। ও
আমার বাবার খুনি। ওর জন্য শুধু আমার মনে ঘৃণা থাকবে, আর কিছু না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় পাঠাতে হবে, আর সেটা হলো জেল। ঘরে শুয়েছিলাম, তখন ফোন এলো, রিসিভ করলাম। হ্যালো, আমাকে কেন ফোন করেছেন? কাজটা তো তুমি করবে তাই। আমাকে তো কখনো ফোন করেন না। তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ করো না, তা বলে কি প্রেম দিব না? কাজের কথায় আসেন, ফালতু পেছাল আমার ভাল লাগে না। কুল কুল হতে পারো তুমি ডেভিল, কিন্তু তোমাকে চালাই আমি। তুমি হাসছো কেন? কাজের কথা বলেন। তোমাদের কলেজে একজন আইপিএস অফিসার আছে যে তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, কিন্তু সে আন্ডার কভার হয়। আমি তার কোনো ডিটেলস পাইনি। সে মেয়ে কি ছেলে তাও জানা নেই। সেটা আমি দেখে নেব, আপনি এখন রাখতে পারেন। তারপর ফোনটা কেটে দিলাম, আর তখনই তানজিলার ফোন এলো। হ্যালো। ওই কুত্তা, বান্দর বিলাই, তোর কখন থেকে ফোন দিয়েছি? তোর ফোন ব্যস্ত কেন? কার সাথে এত কথা বলিস? কোন মেয়ের সাথে লাইন মানিস? দেখ, তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ তুলে নিব। তুই শুধু আমার, বুঝলি? তোমার বলা শেষ। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ছেলে ফ্রেন্ড। ও সরি, আসলে তোমার ফোন তো কখনো ব্যস্ত পাইনি। আজ ব্যস্ত শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই উল্টোপাল্টা বকে দিয়েছি। ইটস ওকে। দেখা করতে পারবে এখন? প্লিজ না করো না। ওকে। তারপর তানজিলার সাথে দেখা করতে ওর দেওয়ার ঠিকানায় গেলাম, সাথে আমার ব্যাগটা নিয়ে গেলাম, কারণ ব্যাগে বই থাক বা না থাক আমার পিস্তলটা সবসময় থাকে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে উত্তর দেবে? বলো। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? কিন্তু তোমার আমার জীবনের সাথে জড়াতে পারবো না। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না। আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আমার জন্য পারবে না নিজেকে এই পাপের দুনিয়া থেকে সরিয়ে আনতে? তানজিলা যখন কথাগুলো বলছিল, তখন আমি ওর চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি, যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না। তাই রাজি হয়ে গেলাম ওর কথায়। তারপর ওর হাত ধরে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। জানি না এই পথের শেষ কথায়, শুধু জানি ভালোবাসা চাই, আর সেটা আমার পাশেই আছে। ওকে নিয়ে 7 সমুদ্র পাড়ি দিতে পারি। রাত প্রায় 12টা, শহর থেকে অনেক দূরে চলে এসেছি। তানজিলার হাত ধরে হাঁটছিলাম, তখন এমন কিছু ঘটনা যেটা আমার পুরো জীবনটাই বদলে দিল। তানজিলা আর আমি যাচ্ছিলাম, তখন হঠাৎ আমার সামনে একটি জিপ এসে থামলো। এত রাতে নির্জন এলাকায় জিপ থাকার কথা না। আমি বোঝার চেষ্টা করছিলাম কে হতে পারে। তখন জিপ থেকে একজন লোক বের হয়ে এলো। কেমন আছো মাফিয়া সম্রাট? কে আপনি? আর আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে পারবে না, এতটা অবুঝ তুমি নও, কারণ তুমি তো সাধারণ কেউ নয়। তুমি ডেভিল, যাকে আজ অব্দি যে দেখেছে সেই মরেছে। তাই তুমি এখনো পুলিশের কাছ থেকে পালিয়ে রয়েছো একটা ফেক আইডেন্টিটি নিয়ে। তাই তোমাকে ধরার জন্য আমরা আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়োগ করি, আর সে আর কেউ নয়, তানজিলা। মিস্টার মামুন, অবাক হচ্ছ? তুমি জানো আমি কে? আমি সিবিআই ইন্টেলিজেন্সের একজন আন্ডার কভার কপ। আমার আরও একটা পরিচয় আছে, এসআই শিপন আমার বাবা, যাকে তুমি নৃশংসভাবে খুন করেছ। তোমাকে আমি সেদিনই মেরে দিতাম, কিন্তু আমি তোমার মতো ক্রিমিনাল না। তাই আমার হাত আইনের শিকড়ে বাঁধা আছে। তাই আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলি। এটা কি জানো? তোমার এনকাউন্টার অর্ডার, যার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। নাও ইটস টাইম টু দ্য এন্ড অফ ডেভিলস চ্যাপ্টার। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? আমার সম্পর্কে যে ভালোই স্টাডি করে মাঠে নেমেছেন, তাহলে এটা কেন ভুলে যাচ্ছেন? ডেভিলকে ধরা শুধু কঠিন না, অসম্ভব। তোকে ধরতে কে এসেছে? তোকে তো এক্ষুনি এনকাউন্টার করে দিব। মিস্টার সুমন, আপনার কাজ শেষ, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা চলে গেল। তানজিলা এসে আমার মাথায় বন্দুক তাক করলো আর বলল, ইচ্ছে করছে আমার পিস্তল যতগুলো গুলি আছে সব তোমার উপর চালিয়ে দিই, কিন্তু আমি পারছি না। লাইফে অনেক এনকাউন্টার করেছি, অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি। কখনো আমি ভাবিনি, জাস্ট ফায়ার করে দিয়েছি। কখনো কোনো ক্রিমিনালকে মারতে গিয়ে আমার হাত কাঁপিনি, কিন্তু আজ আমার হাত যেন চলতেই যাচ্ছে না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে। আমার বাবার পর তোমাকে ভালোবেসেছি, কিন্তু যখন জানতে পেরেছি তুমি আমার বাবার খুনি, তখন থেকেই তোমাকে মরার জন্য আমি
নিজের মনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমাকে আপনও করে নিতেও পারবো না। চলে যাও এখান থেকে বিফোর ইউ চেঞ্জ মাই মাইন্ড। খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার জ্ঞান থেকেই আমি শিখেছি নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হয়। আমাকে বারণ করার কেউ ছিল না। আজ আছি, সে হচ্ছে তুমি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে, বেরিয়ে আসতে চাই অন্ধকার জগৎ থেকে। তানজিলার চোখ বেয়ে পানি পড়ছে। সে আমাকে কিছু বলতে যাচ্ছে, তার আগেই কেউ একজন পিছন থেকে ওকে শ্যুট করে দেয়। আমি লোকটাকে দেখে অবাক, কারণ সে আর কেউ না, মারুফ, আমার বন্ধু। আমি দৌড়ে গিয়ে তানজিলাকে ধরলাম। তুই এমন করলি কেন? কি করব বল, নেশা, পাওয়ারের নেশা। তুই ডেভিল, তোকে মেরে আমি হব নতুন ডেভিল। ডেভিলের মতো পোশাক পরেই কেউ ডেভিল হয়ে যায় না। এ কিং অলওয়েজ বি কিং অ্যান্ড আই অ্যাম দ্য কিং বলে পায়ের বুটে রাখা পিস্তলটা বের করে শ্যুট করে দিলাম। গুলি গিয়ে মারুফের হাতে লাগলো। দ্বিতীয় গুলি করার আগেই কেউ একজন পিছন থেকে আমার শ্যুট করে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার নিতর দেহ মাটিতে পড়ে রইল। ওরা চলে গেছে। আমার চোখ বন্ধ হওয়ার আগেই আমি আবছা চোখে দেখতে পেলাম মারুফ, ইয়াসিন, রবিন আর রিয়াজ, যাদের আমি আমার ভাইয়ের মতো মনে করতাম, তারাই আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর আমার সামনেই পড়ে আছে তানজিলার নিথর দেহ। আমার চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর। ব্রেকিং নিউজ। আজ সকালে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরী, যিনি খুব অল্প বয়সেই সফলতার শিখরে পৌঁছেছে, তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছে, খুব নৃশংসভাবে। তবে খুনিকে তা এখনো জানা যায়নি। লাশের পাশে একটি ভূতের মাস্ক পাওয়া গেছে, যা হয়তো খুনি নিজেই রেখে গেছে। তবে কি খুনি পুলিশকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছে? এই কেসের সকল তথ্য পেতে সাথে থাকুন। নিউজ দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবেই চলে এলো একটি নাম, আর তা হলো ডেভিল। তখন মারুফের ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। হ্যালো, হ্যালো, কে আপনি? হেই ডেভিল, টাইম টু সে ইউ গুড বাই, উইল সি ইউ ইন হেল। অ্যালার্ম বেজে উঠল, আর সাথে সাথে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফোন হাতে নিতেই কাউসারের কল এলো। আপনারা ভাবছেন কাউসার কে, আর আমি বেঁচে কিভাবে আছি? গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো, ইটস টাইম টু কাম ব্যাক। কোথায়? ঢাকা। ফ্লাইট টিকিট বুক কর, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর। আপনার ইচ্ছে মতো, এবং আপনার ফ্লাইটের টিকিট লাগবে না। আপনি আমার প্রাইভেট জেটে আসবেন, সার্ভ 5টায়। আপনি আমেরিকা থেকে উড়ে যাবেন। ওকে, ফোন কেটে দিলাম। তারপর ব্রেকফাস্ট করে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হালকা রেস্ট করে নিলাম। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। চলুন ততক্ষণে আপনাদেরকে গত 3 বছর আমি কোথায় ছিলাম আর বেঁচে গেলাম কি করে বলি। সেদিন আমি প্রায় মৃত্যু মুখে বসেছিলাম, আর তখনই আমার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। সে ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায়। 3 দিন পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে যখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি, তখন আমি খুব অবাক হই। আমি জানতে চাই কে আমাকে বাঁচিয়েছে। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল আমি তখনই পিছনে ফিরে তাকালাম। একজন আমার সমবয়সী লোক, কালো কোট প্যান্ট পরা, দেখে মনে হয় একজন বিজনেসম্যান। আপনি কে, আর আমাকে কেন বাঁচালেন? আপনি জানেন আমি কে? হাহা, আমি কাউসার আহমেদ, বিজনেসম্যান। বাকিটা তুমি সুস্থ হওয়ার পর জানতে পারবে। এখন রেস্ট নাও। 1 সপ্তাহ পর এখন আমি পুরোপুরি সুস্থ। কাউসার আমাকে বাড়ি নিয়ে এলো ওর বাড়িতে। এবার বলুন, আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আর আপনাকে দেখে মনে হয় না আমার সম্পর্কে আপনার কোনো কিছু অজানা আছে। চিল মিস্টার ডেভিল, আপনার দরকার একজন বন্ধু, আর আমার চাই পাওয়ার। তাই আমি আপনাকে বাঁচিয়েছি। আমি বুঝলাম না আপনার কথা। আই ওয়ান্ট টু বি দ্য কিং মেকার ইন দিস সিটি। এতে আমি কি করতে পারি? অনেক কিছু। বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ, আর এই শহরের কিং মেকার হচ্ছে তার পালতু কুত্তা শফিক। শফিকের জন্যই মারুফ তোমাকে ট্রেস করতে পেরেছে। শফিকই তানজিলাকে তোমার কলেজে আন্ডারকভার হিসেবে অ্যাপয়েন্ট করে, আর তানজিলাকে সামনে রেখে মারুফ তোমাকে মারার প্ল্যান করে এবং সফলও হয়ে যায়। কিন্তু ও জানতো না ওদের কেউ একজন ফলো করছে। সে হচ্ছে দ্য ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান কাউসার আহমেদ, হু ওয়ান্টস টু বি দ্য কিং মেকার বাই দ্য প্লেস অফ শফিকুল ইসলাম। এতে আমার লাভ? তোমার শত্রুকে শেষ করার জন্য আমি তোমাকে সকল প্রকার ব্যাক সাপোর্ট দেব। বিনিময়ে তুমি আমাকে পাওয়ার দেবে। এই শহরে মেয়র হতে চাই আমি। ওকে, কিন্তু আগে আমার কাজ করতে হবে।
আমার মিশন শেষ হয়ে গেলে তুমি হবে এই শহরের কিং মেকার। তারপর কাউসার আমাকে আমেরিকা থাকার ব্যবস্থা করে দেয়, আর এই 3 বছর আমি সেখানেই ছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এয়ারপোর্টে চলে এলাম, তারপর প্লেনে বাংলাদেশে চলে এলাম। এয়ারপোর্ট থেকে কাউসারের পাঠানো গাড়িতে করে চলে এলাম বাসায়। ওয়েলকাম ব্যাক। তোকে যা বলেছি সেটা হয়ে গেছে। তুই বলবি আর সেটা হবে না তা কি হয় বল? আজ রেস্ট নে, কাল সকাল থেকে ভার্সিটি যেতে পারবি। আর হ্যাঁ, তোর জন্য কাল ভার্সিটিতে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা ভার্সিটি গেলেই জানতে পারবি। আমার থাকার ব্যবস্থা ভার্সিটির হোস্টেলে কর। আমার এত বড় বাড়ি থাকতে তুই হোস্টেলে কেন থাকবি? যেটা বলছি সেটা কর, পাল্টা প্রশ্ন টেবিল পছন্দ করে না। সরি, হয়ে যাবে। পরের দিন কলেজে গিয়ে সব ফর্মালিটি শেষ করে হোস্টেলে চলে এলাম। তখন আমার ফোনে একটা কল এলো। কাউসার ফোন করেছে। হ্যালো, তোকে কতবার বলেছি যখন তখন আমাকে ফোন করবি না? একটু দরকার ছিল তাই ফোন করেছি। কি দরকার? তোর রুমের দরজা খুলে দেখ। কেন, কি হয়েছে? সারপ্রাইজ আছে বলেছিলাম না, দরজাটা খোল। দরজা খুলেই আমি অবাক হয়ে গেলাম। আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমার সামনে হৃদয় দাঁড়িয়েছিল। কেমন আছিস দোস্ত? ভালো, তোর কি খবর? ভালো না, মারুফের ভয়ে এই ঢাকা শহরে পালিয়ে আসতে হয়েছে, কিন্তু মারুফ তাও আমার পিছু ছাড়েনি, ঢাকায়ও চলে এসেছে আমাদের মারার জন্য। তুই হাসছিস কেন? আমার হাসির কারণ কবে থেকে তোকে বলে দিতে হচ্ছে। আর বাকি সবাই কোথায়? সবাই আসছে কাউসার সাহেবের সেফ হাউসে। তুই বস, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি কিছু বললাম না, শুধু মুচকে একটা হাসি দিয়ে বাইরে চলে আসলাম। তারপর কাউসারকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো। কিছু কাজ আছে। আমি জানি তোমার বন্ধুদেরও তোমার সাথে থাকার ব্যবস্থা করতে হবে। হয়ে যাবে। গুড, আমি রাখছি। তারপর হৃদয়কে সব বুঝিয়ে বললাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো হৃদয়ের ডাকে। ভার্সিটিতে যাবি না? ওঠ। পরে উঠে ফ্রেশ হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। ক্লাসে যাচ্ছিলাম, তখন পিছন থেকে কেউ ডাক দিল। আয় খ্যাত, এদিকে আয়। আমি এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটা ধরলাম। তখন আবার ডাক দিল, এই সাদা শার্ট। জি, আমাকে ডাকছেন? তুই ছাড়া এখানে আর কোনো ক্ষেত আছে? আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। এই, তোর নাম কি? জি, আমার নাম আব্দুল্লাহ। আপনার? ওই, এটা কি ফেসবুক পেয়েছিস যে পাল্টা প্রশ্ন করিস? যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দিবি। ঠিক আছে। কোন ইয়ার? অনার্স প্রথম। বাড়ি কোথায়? বাড়ি নেই, হোস্টেলে থাকি। এখন থেকে যখন কলেজে আসবি বা যাবি, আমাদের দেখলেই সালাম দিবি, আর আমরা যখন যা বলবো তখন তাই করবি। জি ঠিক আছে। তারপর ওখান থেকে চলে এলাম ক্লাসে। সবার পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। ভাই, আপনি এখানে? পিছনে তাকাতেই দেখলাম মিরাজ আমার সামনে দাঁড়িয়ে আছে। মিরাজ আরো কিছু বলতে যাবে, তার আগেই আমি ওকে চোখের ইশারায় থামিয়ে দিলাম। ও আমার পাশে বসলো। এতক্ষণ যে আপনাকে র্যাগিং করলো, আপনি জানেন না ওকে? ও হচ্ছে ঈশা, কাউসারের বোন। এই ক্লাসে পড়ে, কিন্তু আমারও সব ভাবার সময় নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা হয়ে গেলেই চলে যাব। দেখ ঈশা, মিরাজ ওই খ্যাতার সাথে বসে গল্প করছে। তো তাতে তোর কি? আমার কিছু না, কিন্তু একটা জিনিস আমার বুঝতেই কষ্ট হচ্ছে। মিরাজ আমাদের কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ও স্টাইলিশ ছেলে। ওর সাথে কথা বলার জন্য আমাদের ক্লাসে সবাই চেষ্টা করছে, কিন্তু কাউকে তেমন পাত্তাই দেয় না। কিন্তু ওই খ্যাতার সাথে কি করে? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস কর, আমার মাথা খাস না। এক এক করে সব ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলাম। কলেজের গেট দিয়ে যেই বের হব, তখন আয় ক্ষেত, এদিকে আয়। পিছন থেকে ঈশা ডাক দিল। জি বলেন। তোকে সকালে বললাম না আসতে যেতে আমাদের সালাম দিবি? আপনি তো সেম ক্লাসে, তো আপনাকে কেন সালাম দেব? আপনি তো আমার সিনিয়র না? ওই, তোর মুখে অনেক বুলি ফুটেছে না? এক্ষুনি ক্ষমা চাও, না হলে ফল ভালো হবে না। আমি মাপ চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আপনাদের যা খুশি তাই করতে পারেন। তুই জানিস আমি কে? কেন, আপনি জানেন না আপনি কে? তুই দেখ এবার আমি তোর কি করি। এখন দেখা দেখি সময় বা ইচ্ছে কোনোটাই নেই। বাই। তারপর ওখান থেকে চলে আসলাম। ঈশা তো রেগে আগুন। ওখান থেকে এসে পুকুর পাড়ে একটা গাছের নিচে বসলাম। এবার আপনাদেরকে ছোট করে ইশারার পরিচয়টা দিই। ঈশা হচ্ছে গল্পের নায়িকা। পুরো নাম ইশারা জাহান অবন্তী, কাউসারের একমাত্র বোন। আর কাউসার কে সে তো আপনারা জানেন। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখ, হাসলে যেন মুক্ত ঝরে। এমনিতে খুব ভালো। যে ওর সাথে তাল মিলিয়ে চলবে, ও তার সব সময় অন্যদের থেকে গার্ড করবে। আর যদি কেউ ওর ইগোতে হার্ট করে, তাহলে তার আর রক্ষা নেই। রেগে গেলে খুবই ডেঞ্জারাস হয়ে যায়। ওর সাথে ওর কিছু চামচাও থাকে, বান্ধবী। তারা হচ্ছে রিনা ইসলাম, আইরিস রহমান, আশা, নীলা, আয়েশা রহমান আর
ইন্তিশা আক্তার বৃমিতা। প্রায় সন্ধ্যার দিকে হোটেলে ফিরলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন কাউসারের ফোন এলো। হ্যালো। ইটস টাইম ফর ডেভিল। কোথায়? হে কুল, লেটস মিট। এখন বেরোতে পারবো না। কালকে ভার্সিটি শেষে। ওকে। তারপর উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ব্রেকফাস্ট হালকা নাস্তা করে ভার্সিটি গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ঈশা আমার সামনে এসে দাঁড়ালো। কাল তোকে বললাম মাপ চেয়ে নে, তুই চাইলি না, আজ দেখ তোর কি হাল করি। বলে কাকি যেন ফোন করলো। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে কলেজের ক্যান্টিনে এসে বসলাম। কিছুক্ষণ পর কলেজে একটা গাড়ি এসে থামলো, পুলিশের গাড়ি। পুলিশটা এসে ইশারার সামনে দাঁড়ালো। ঈশা হাত দিয়ে আমার দিকে ইশারা করে দেখালো। তখন হৃদয় আর বাকি সবাই আমার সাথে ছিল। আমি ওদের বললাম, হৃদয়, এখানে যা কিছু হয়ে যাক না কেন, তোরা কিচ্ছু করবি না। কিন্তু দোস্ত, যেটা বলছি সেটা কর। কাউসারকে ফোন দিয়ে আসতে বল। ওকে। পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো, আমাকে জিজ্ঞেস করলো, এই তুই আব্দুল্লাহ? জি। শালা দেখতে তো অনেক ইনোসেন্ট, মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, আর ভার্সিটি এসে সুন্দর মেয়ে দেখে টিচ করো? স্যার, আপনার ভুল হচ্ছে, আমি কাউকে টিচ করিনি। শালা আমার মুখের ওপর কথা বলিস? এই বলে আমার গালে সজোরে একটা চড় মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো। তারপর আমাকে থানায় নিয়ে গেল। আর থানায় নিয়ে যাওয়ার পর থানায় ঢুকতেই ঈশা অবাক হয়ে গেল, কারণ আমাদের আগেই সেখানে কাউসার এসে বসে আছে। হ্যালো মিস্টার কাউসার, আপনি এখানে কেন? আমাকে একটা ফোন করলে আমি চলে যেতাম আপনার কাছে। আগে বলুন, আপনি ওকে কেন থানায় এনেছেন? ইফটিজিং কেস। ও কাকে টিজ করেছে? ঈশা ম্যাডামকে। ও রিয়েলি? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আপনার বোন আমার কাছে এসে কমপ্লেন করেছে, তাই আমাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়েছে। ওর জামিনের কাগজটাই এসআই সাহেবকে দিন। জি স্যার। তারপর আমার জামিন করিয়ে নিয়ে এলো। আর ওদিকে ঈশা তো আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। কি রে দোস্ত, কি হলো? কিছুই তো বুঝতে পারতেছি না। ওই ফকিনিটার জামিন করানোর জন্য তোর ভাই নিচে এসেছে? স্ট্রেঞ্জ। আমিও কিছুতেই বুঝতে পারছি না, তবে হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চাকে সাইজ না করা অবধি আমার শান্তি নেই। এই নাও রবিন চৌধুরীর অ্যাড্রেস। যেগুলো বলেছিলাম সেগুলো। রবিনের বাসায় চারিদিকে টেররিস্টের একটা গ্যাং ওকে গার্ড করার জন্য রয়েছে, যাদের ও স্পেশালভাবে অ্যাপয়েন্ট করেছে। আর তাছাড়া ও বাইরে বের হলে ওর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও বুলেট প্রুফ কার ইউজ করে। আর সব সময় ওর সাথে গার্ড থাকে, তবে একটা সময় বাদে। কখন? সপ্তাহে একদিন ও ওর প্রাইভেট গেস্ট হাউসে থাকে, তখন ওর সাথে কোনো গার্ড থাকে না। আর সেটা আজকেই। তবে তুমি ওকে মারার জন্য বেশি সময় পাবে না, কারণ ও বেশি সময় গেস্ট হাউসে থাকে না। 1:30 থেকে 3:30 রাতে তখন ও ওর গেস্ট হাউসে থাকে। এই সময়ের মধ্যে ওকে মারতে হবে। তুমি কি পারবে এত কম সময়ে? তুমি হাসছো কেন? ভাই তোর কথা শুনে হাসছে। কেন? আমি কি বললাম হাসির মতো? কাউসার, ভুলে যাস না ভাই, অস্ত্র তো জমা দিয়েছি অনেক আগেই, কিন্তু ট্রেনিং সেটা এখনো আছে। 2 ঘন্টা অনেক সময়। আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব গাড়িতে রাখা আছে। ইউ মে গো নাও। ওকে। তারপর কাউসার চলে গেল। হৃদয় রিয়াকে কল কর। তারপর হৃদয় রিয়াকে কল করলো। প্রথমে রিং হয়ে কেটে গেল। তারপর রিয়া ফোন ব্যাক করলো। হ্যালো। হ্যাঁ রিয়া, ইটস টাইম টু ওয়েক আপ। অ্যাড্রেস আর প্ল্যান আমার পার্সোনাল আইডিতে মেইল করো। কিছু বলার আগেই বুঝে নিয়েছো? গুড, দ্যাটস মাই লেডি। তারপর আমরা সেই হোটেলে চলে এলাম। এখন শুধু রাতের অপেক্ষা। ওদিকে ভাইয়া, তুমি কেন ওই ছোট লোকটাকে বাঁচালে? কে ও? ও একবার আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওর প্রতি একটা দায়িত্ববোধ আমার আছে। প্রাণ বাঁচিয়েছে তো কি হয়েছে? আমার থেকে কি ওই ছোট লোকটা তোমার কাছে বেশি নাকি? জানি না, শুধু জানি ও খুব ভালো ছেলে। তুই আর ওকে কোনোভাবে হার্ম করবি না, ব্যাস। ঈশা রেগে চলে গেল ওর রুমে। রাত 3টা। রবিন রক্তাক্ত অবস্থায় আমার সামনে বসা। আমার কাজ শেষ, আমি এখন আসি। কোথায় যাবে ডার্লিং? সবে তো তোমার কাজ শুরু। কিন্তু আমি থাকবো কোথায়? তোরা এই বিষয়ে পরে কথা বলিস, আগে এটার খেল খতম কর। ওকে দেখে আমার সারা শরীর চলছে, মন চাচ্ছে শালারে যেমন ইচ্ছা মতো কপাই। তোর যা মন চায় তুই কর, তোর জন্য সব ফ্রি। তুই তো আমার ফ্রেন্ড না, আমার ভাই। তারপর হৃদয় রবিনকে মেরে ওর লাশের পাশে একটা ভূতের মাস্ক ফেলে দিল। তারপর ওখান থেকে চলে আসলাম। রিয়ার থাকার ব্যবস্থা করলাম কাউসারের বাসার ছাদের চিলেকোঠাতে। পরের দিন সকালে মারুফ নিউজ দেখছিল। ব্রেকিং নিউজ,
গতকাল রাত্রে শহরে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরীকে কেউ তার প্রাইভেট গেস্ট হাউসে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু অবাক করার বিষয়, খুনি কোনো রকম প্রমাণ রাখেনি। তবে লাশের পাশে একটা ভূতের মাস্ক পাওয়া গেছে, যেটা হয়তো খুনির। পুলিশের মন্তব্য, খুব শীঘ্রই খুনিকে ধরতে পারবে। আপাতত এতটুকুই, বাকি জানতে সাথে থাকুন। নিউজ দেখতে দেখতে মারুফের মুখে একটা অনিচ্ছায় বেরিয়ে এলো ডেভিল। আর তখনই মারুফের ফোনে কল এলো। মারুফ ফোন রিসিভ করতেই যা শুনতে পেল তা শোনার জন্য মারুফ মোটেও প্রস্তুত ছিল না। হ্যালো, কেমন আছিস? কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ভুলে গেলি? মানে কে আপনি? ডেভিল? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, থিঙ্ক ফর দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইজ হেয়ার। অনেক আরাম করেছিস, এবার একটু গেম খেলা যাক, কি বলিস? গেম? কিসের গেম? মৃত্যুর গেম, ডু অর ডাই। টাইম লিমিটস 5 days। আমার শিকার 5 জন, কখন কাকে কিভাবে মারবো না তুইও জানিস না, আমিও জানি না। ওরা তোর সঙ্গী, তুই চাইবি ওদের বাঁচাতে আর আমি মারতে, কারণ যে তোর সঙ্গী সে আমার দুশ্মন। ওদের না বাঁচালে তোর জন্য বিপদ, কারণ আমি যত ওদের কাছে এগোবো মৃত্যু তত তোর কাছে আসবে। স্টপ মি ইফ ইউ ক্যান, দ্য গেম ইজ অন অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। হ্যালো ডেভিন। আমি ফোন কেটে দিলাম। আমরা তো জানি না ওরা কোথায় আছে, তাহলে ওদের মারবো কিভাবে? শফিক আর ওই এসআই তাদের কি করবি? এভরিওয়ান হ্যাভ টু ডাই। তুমি ওকে চ্যালেঞ্জ কেন করলে? ও তো এখন সাবধান হয়ে যাবে। সেটাই তো আমি চাই। মানে? When devil is now action, don't show any reaction, do what I say. ওকে। হৃদয়, বল। শফিককে ফোন কর। তারপর শফিককে ফোন করলাম। ফোন রিসিভ করার পর, শফিক, মারুফের সাথে থেকে অনেক উঠছিস, এখন সময় হয়ে গেছে তোর ডানা ছেটে দেওয়ার। হ্যালো, কে তুই? হ্যাঁ, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? কথা যখন বলছি তখন জেনেই বলছি। এখন প্রশ্ন হচ্ছে, তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই যেই হস, নিজের ভালো চাস তো মাপ চা আমার কাছে, নইলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ডেভিলকে আটকাতে পারবে এমন পুলিশ আর এমন জেল এখনো তৈরি হয়নি। ভয় পাস না, আমি তোকে কিছুই করব না, প্রমিস। কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে বলেন, আমি সবকিছু করতে রাজি আছি। যেভাবে আমার পিছে থেকে আমাকে ছুরি মেরেছিলি সেভাবে মারুফকে মারতে হবে, না হলে তোকে মরতে হবে। ভাই, আমি আপনার কাজ করতে রাজি আছি, আমাকে মারবেন না প্লিজ। এসআই রানা, আমার ওকে চাই। পৌঁছে যাবে। সময় আর জায়গা তোকে মেল করে দেওয়া হবে, তবে কোনো রকম পলিটিক্যাল বুদ্ধি খাটালে নিজের জানটা আর ধরে রাখতে পারবি না। আপনি নিশ্চিত থাকুন ভাই, এরকম কিছু হবেই না। তারপর আমি ফোন কেটে দিলাম। পরের দিন অনেক দিন কলেজে যাওয়া হয়নি, তাই আজ কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই কয়েকটা ছেলে এসে আমার রাস্তা আটকালো। ছেলেগুলোকে আগে কখনো দেখিনি। তখন ছেলেগুলোর পিছন থেকে ঈশা বেরিয়ে এলো। তোকে কতবার বলি সরি বলে নে, তুই শুনিস না। এবার দেখ তোর কি হাল করি। এই মার ওকে, যতক্ষণ না আমাকে সরি বলবে ততক্ষণ ও মার। তারপর ছেলেগুলো আমাকে মারতে শুরু করলো, যেভাবে পারছে আমাকে পেটাচ্ছে, আর আমি চুপচাপ মার খেয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। আমি প্রায় আধমরা অবস্থায়। তখন কেউ একজন এসে ওই ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর আমাকে মাটি থেকে টেনে তুলে একটা বেঞ্চে বসালো। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার মাথা থেকে ফেটে অনেক রক্ত ঝরছিল। আবজা চোখে দেখতে পেলাম আইরিন। আরে, এ তো ঈশার বন্ধু, ও আমাকে কেন বাঁচাতে এলো? তখন আইরিস ঈশাকে বলল, তুই কি মানুষ? কেউ কারোর সাথে এমন করতে পারে? দেখ ছেলেটাকে কেমন অমানুষের মতো পিটিয়েছে এরা, আর তুই দাঁড়িয়ে মজা নিচ্ছিস। ও তো ভুল কিছু করেনি, ও তো ঠিকই বলেছে। আমরা তো সেম ক্লাসে পড়ি, তো ওকে আমরা র্যাগিং কেন করব? মানছি ও তোর ইগো হার্ট করেছে, তার জন্য তুই ছেলেটাকে থানায় অবধি নিয়ে গেছিস। আচ্ছা তুই বল, ওর জায়গায় যদি তুই হতি আর কেউ তোকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে দিত, তুই কি করতি? খুন করে ফেলবো তোকে। তুই তাকে খুন করে ফেলতি, কিন্তু ও কি তোকে কিছু করেছে? করা তো দূরে থাক, ও তো তোকে কিছু বলেও নি। তুই এমনটা কেন করলি? আমি আর বসে না থেকে সেখান থেকে চলে আসতে গেলাম, কিন্তু প্রচন্ড ব্যথার কারণে দাঁড়াতে পারলাম না, মাটিতে পড়ে গেলাম। তখন আইরিন দৌড়ে এসে আমাকে ধরলো আর বলল, একা হাঁটতে পারছেন না তো হাঁটতে যান কেন? আমাকে ডাকলেই পারতেন। না, আমি একাই পারবো। বললেই হলো,
একা পারবো? দাদাই তো পারছেন না, হাঁটবেন কি? চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন আমি হৃদয়কে ইশারা করলাম এখানে আসতে। হৃদয় ওখানেই ছিল, কিন্তু আমি ওদের আগেই বারণ করেছিলাম কলেজে আমার সাথে যাই কিছু হোক না কেন ওরা যেন সামনে না আসে। দিন আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি কে? আমি নিউ অ্যাডমিশন সেম বেস। ও, হুম। আপনাকে ধন্যবাদ, তবে আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। আরে আপনি একা পারবেন না, তার থেকে বরং আমি নিয়ে যাই। আর উনি তো আপনার সাথে যেতে চাচ্ছে না। কেন যেতে চাইবে না? সমস্যা কোথায়? বিকজ আই এম নট কমফোর্টেবল উইথ গার্ল, সো প্লিজ লিভ মি অ্যালোন। হৃদয় বুঝতে পেরে সাথে সাথে আমার কানে বলল, আব্দুল্লাহ কি করছিস তুই? শান্ত হ। আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আর আইরিনকে বললাম, সরি, আসলে আমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকতে পছন্দ করি। আইরিন কিছু বলবে তার আগেই হৃদয় বলল, দেখুন এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার মনে হয় ওনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এরপর হৃদয় আর আমি সেখান থেকে চলে এলাম। কলেজ থেকে বেরিয়ে কিছু দূর রিক্সা করে আসার পর রিক্সা থেকে নেমে আমরা গাড়িতে উঠে বসলাম। তারপর হৃদয়কে বললাম লেখির কাছে নিয়ে যেতে। কিন্তু তোর এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। যা বলছি তাই কর। আর শফিককে ফোন করে বল এসআইকে লেখির পাশে পুরো বাড়িতে পাঠাতে। কিছুক্ষণ পর আমরা সবাই সেখানে পৌঁছালাম। তারপর এসআই রানা থানায় বসে সেদিনকার ঘটনাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল। কে খ্যাত ছেলেটা যার জামিনের জন্য কাউসার সাহেবের মতো বড় ব্যক্তি থানায় এলো? রানা এসব ভাবছিল, হঠাৎ ফোনের আওয়াজে তার ভাবনার ছেদ ঘটল। ফোন হাতে নিয়ে দেখে শফিক সাহেবের ফোন। ফোনটা রিসিভ করলো। হ্যালো স্যার। হ্যালো স্যার, এই অসময়ে কি মনে করে? এনি প্রবলেম? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মিশন, তোমাকে বিশ্বাস করা চাই, অন্য কাউকে দিয়ে ভাষা পাচ্ছি না। ওকে স্যার, কি করতে হবে বলেন। তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, এই অ্যাড্রেসে চলে যাও। সেখানে আমার লোকেরা ডেভিলকে ধরে আটকে রেখেছে। ইউ গো অ্যান্ড ফিনিশ দ্যাট ব্লাডি রাসেল। কিন্তু স্যার একটা কথা জানার ছিল, যদি অনুমতি দেন তো একটা কথা জিজ্ঞাসা করতে পারি? শিওর। ডেভিলকে তো 4 বছর আগে বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ মেরে ফেলেছিল, তাহলে নতুন করে ডেভিলের আগমন কিভাবে? ডেভিলের মানে জানো স্যার? ডেভিল অর্থ কি জানো? জি স্যার, ডেভিল অর্থ শয়তান। তাহলে তো জানো শয়তানকে মারতে হলে তার থেকেও বড় শয়তান হতে হয়, যেটা মারুফ এখনো হতে পারেনি। ডেভিল একজন মাইন্ড গেমার, সে তার শিকারকে নিয়ে খেলতে ভালোবাসে। ডেভিলের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলতে কোনো কথা নেই, তাই মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে, যেটা মারুফ করতে পারেনি। আর এখন ডেভিল আগের থেকেও বেশি হিংস্র হয়ে ফিরেছে, তাকে আটকানো এখন অনেক মুশকিল। স্যার মুশকিল কিন্তু অসম্ভব নয়, ওকে আমি আটকাবো। মারুফ যে ভুল করেছে আমি সেটা করব না, আমি ওকে সেকেন্ডও চান্স দেব না। তারপর রানা ফোন রেখে দিল এবং শফিক সাহেবের দেওয়ার ঠিকানায় পৌঁছলো। তারপর ধীরে ধীরে ভাঙা বাড়িতে ঢুকলো এবং ঢুকে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেলো একটা চেয়ারে রক্তাক্ত অবস্থায় একজন লোকের হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে কৌতূহলের সাথে তার মুখ দেখার জন্য সামনে এগিয়ে যায় এবং তার মুখ দেখেই ছিটকে এক হাত দূরে চলে যায়, কারণ চেয়ারে বসা লোকটা আব্দুল্লাহ ছিল। রানা দেখেই বুঝতে পারলো খুব নৃশংসভাবে কেউ আমাকে পিটিয়েছে, যার কারণে আমার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। সে যেন পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। স্যার আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। আমার কথায় তার হুঁশ ফিরল। তোমার এই অবস্থা কে করেছে? কারা তোমাকে মারতে চায়? ডেভিল। ডেভিল? কিন্তু ডেভিল তোমাকে কেন মারতে চায়? ডেভিল আপনাকে মারতে চায় আর আমি সেটা জেনে গেছি। আমি আপনাকে সব জানানোর জন্য থানায় যাচ্ছিলাম, আর তখনই কিছু লোক আমাকে এখানে তুলে নিয়ে আসে আর আমাকে অনেক মারধর করে, এখানে বেঁধে রেখে চলে যায়। আর তাদের মধ্যে একজন মেয়র শফিক সাহেবকে ফোন করে বলে এখানে ডেভিলকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু ওরা এমন কেন করবে? ওরা জানতো শফিক সাহেব ডেভিলকে শেষ করার জন্য লোক পাঠাবে, আর তারা আমাকে ডেভিল ভেবে মেরে ফেলবে, আর সবাই ভাববে ডেভিল মারা গেছে, আর অন্যদিকে ডেভিল তার কাজ শেষ করে অনেক দূরে পালিয়ে যাবে। কিন্তু ডেভিল আমাকে কেন মারতে চাইবে? কারণ ও জেনে গেছে যে ডেভিলকে শফিক ও মারুফ মারতে চেয়েছিল, কিন্তু এসব এর মাস্টার মাইন্ড ছিলেন আপনি। আপনি হতে চেয়েছিলেন ডেভিল। তুই এসব জানিস কিভাবে? কে তুই? স্যার আমি একজন সাধারণ মানুষ, এসব মারামারি থেকে সর্বদা দূরে থাকি। এসব আমি ডেভিলকে বলতে শুনেছি, তাই আপনাকে বললাম আমাকে বাঁচান স্যার, না হলে ওরা আপনাকে মেরে ফেলবে। প্লিজ স্যার আমাকে বাঁচান। ওকে ওকে, কুল ডাউন, তোমার কিছু হবে না, তুমি ভয় পেও না। তুমি ওদের কাউকে চিনতে পেরেছো? আর কখনো দেখেছো ওদের?
না স্যার, ওরা সবাই ভূতের মাস্ক পরা ছিল, আমি কারো মুখ দেখতে পাইনি। ওকে ঠিক আছে, তুমি ভয় পেও না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্তে থাকো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। এখন চলো আমার সাথে। কোথায়? ভয় পেও না, তোমাকে থানায় নেব না, আপাতত হসপিটালে নিয়ে যেতে হবে, অনেক আঘাত পেয়েছো। তারপর আমাকে হসপিটালে নিয়ে গেল আর আমার সিকিউরিটির জন্য 2 জন কনস্টেবলকে পাহারায় রেখে গেল। ঠিক যেমন প্ল্যান করেছিস তেমনটাই হচ্ছে। দেন গেম স্টার্ট নাও। মিশন ডার্ক ওয়ার স্টার্ট। হৃদয়কে টেক্সট করে দিলাম, সাথে সাথে রিপ্লাই এলো, হোয়াট নেক্সট? জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুই চাইলে রানাকে তখনই মেরে দিতে পারতি। হ্যাঁ সেটা পারতাম, কিন্তু ওকে এখনই মেরে দিলে খেলার মজাটাই আসতো না। এখন আমি ওদের সাথে মাইন্ড গেম খেলবো। অন্যদিকে আশার বলা কথাগুলো ঈশার মনে অনেক আঘাত হানে। সে ভাবে আশা তো ঠিক বলেছে, এমনটা না করলেও পারতাম। ও তো সত্যি আমার কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র নিজের রাগের জন্য ছেলেটাকে এইভাবে মার খাওয়ানো উচিত হয়নি। যাক, কালকে ওকে গিয়ে সরি বলে দেব। এমন সময় কাউসারের ফোনে কল আসে। কাউসার ওয়াশরুমে থাকায় ফোনটা ঈশা রিসিভ করে এবং সে জানতে পারে আমি হসপিটালে আছি এবং আমার কন্ডিশন অনেক খারাপ। সে আর দেরি না করে আশাকে ফোন করে এবং সব খুলে বলে। আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, অবশ্য রেস্ট নিচ্ছিলাম বললে ভুল হবে, আমি নেক্সট স্টেপে কি হবে তাই নিয়ে ভাবছিলাম। এমন সময় মেইলি কণ্ঠে একজন বলল, আসতে পারি? আমি চোখ খুলে তাকিয়ে তো পুরো অবাক। আমি এখানে এদের এক্সপেক্ট করিনি। আমি রীতিমতো শকড হয়ে গেলাম। আমি পুরোই থ হয়ে গেছি। আমাকে কোনো কথা বলতে না দেখে এবার আশা জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, আমরা কি ভেতরে আসবো? জি আসুন। এখন কেমন আছো ভাইয়া? এত রেসপেক্ট না দিলেও চলবে, আমাকে নাম ধরে ডাকতে পারেন। আর হ্যাঁ, এখন আমি সুস্থ আছি। আপনার ফ্রেন্ড চাইলে আবার আমার মার খাওয়াতে পারে এখন। আই এম সরি, আসলে পাওয়ারের নেশায় ছিলাম। আমাকে যখন তুমি সবার সামনে মাপ চাইবে না বললে, তখন আমার অনেক খারাপ লেগেছিল, তাই এমন ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না, প্রমিস। প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে প্রথমে ভুল ভেবেছিলাম, আমাকে মাফ করে দাও প্লিজ। আরে আপনারা মাপ চাইছেন কেন? ভুল তো আমারই হয়েছে। আমি একটা খ্যাত হয়ে এই সভ্য সমাজের একজন হতে চেয়েছি, এটা আমার অপরাধ। আমি এই মডার্ন ঢাকার ছেলে মেয়েদের মতো মডার্ন নই, এটা আমার অপরাধ। আমি আপনাদের মতো হতে পারি না, চলতে পারি না, এটা আমার অপরাধ। আর এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। শালা, মাফ তো চাইলি, আগে চাইলে কি হইতো? আসলে তুই একটা খ্যাত, তোর মাথায় ঘিল নাই। এখন অপরাধ যখন করেছিস শাস্তিও পেতে হবে। আর আমার পক্ষ থেকে তোর শাস্তি হলো লাইফ টাইম আমার ভাই হয়ে থাকবি, আর কখনো নিজেকে একা ভাববি না। যাই কিছু হয়ে যাক, জানবি তোর বোন তোর পাশে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? ওই হারামজাদা, তুই আমি কিছু জিজ্ঞেস করছি, কথা কানে যায় না? হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষ অনেক ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ এদের মন মতো চলবে ঠান্ডা, আর উল্টো পাল্টা করলে মাথায় পড়বে ডান্ডা। ইতিহাস সাক্ষী, যত বড় গুন্ডাই হোক না, মেয়েদের সামনে ভেজা বেড়াল। কি রে ঈশা, তুই শাস্তি দিবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো দিবই। আমার শাস্তি একটু অন্যরকম। সেটা কিরকম? পরে বুঝতে পারবি, এখন থাক, ওকে একটু রেস্ট দিতে দে। তারপর ওরা বিভিন্ন রকম উপদেশ দিয়ে চলে গেল। একজন রুগীকে একজন সুস্থ মানুষ যে যে উপদেশ দেয় সেই রকম। আসলে মেয়েদের মন বোঝা বড়ই কঠিন বললে ভুল হবে, একেবারে অসম্ভব। আজ সকালেও যে আমাকে মারার জন্য ব্যাকুল ছিল, সে এখন আমার কাছে মাপ চাইছে। বড়ই আজব মেয়ে মানুষ। কিরে, এত কি ভাবছিস? সেই কখন থেকে ডাকছি? না কিছু না, কি বলবি বল। তুই এমন মনমরা হয়ে আছিস কেন? একটু আগেও তো বেশ হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো তোর? তোর কাছে লোকানোর কিছুই নেই, আর থাকলেও আমি লোকাতে চাই না, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর তুই একমাত্র যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং করি। আজ তানজিলার কথা খুব মনে পড়ছে রে। আজ ঈশার মাঝে আমি যে আজ তানজিলার সেই ভাবটা দেখেছি, একই রাগ, একই রকম ভাব। ওর কথা বলা একটা সময়ের জন্য আমার মনে হচ্ছিল যেন তানজিলা আমার পাশে বসে আছে। তাহলে দোষ, তুমি আবার কেস খেয়েছো? মানে খুব সোজা, তুই ঈশাকে ভালোবেসে ফেলেছিস? না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু তানজিলাকে ভালোবেসেছি আর এখনো বাসি, তাই আমার লাইফে অন্য কারো স্থান নেই। তুই না একটু আগে বললি তুই ঈশার মাঝে তানজিলাকে দেখতে পেয়েছিস? তাতে কি? আমরা আমাদের প্রিয়জনদের প্রতিচ্ছবি অন্যের মাঝে তখন দেখতে পাই যখন আমরা ওই মানুষটাকে ভালোবেসে ফেলি। না, এটা তোর ভুল ধারণা। সে তুই মানিস আর না মানিস সেটাই সত্যি।
ইউ আর ইন ডিপ লাভ উইথ ইশরা। যাক বাদ দে এখন এসব কথা। তোকে যেটা বলতে এসেছিলাম, ডাক্তার বলল তুই এখন একটু সুস্থ, তোকে বাড়ি নিয়ে যেতে পারি এখন। তাই কর। পরের দিন শরীরটা আগের থেকে একটু সুস্থ, তাই ভাবলাম কলেজে যাওয়া যাক। ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। সবাই আমাকে দেখে অবাকভাবে তাকিয়ে আছে। অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক, কালকে এত মার খাওয়ার পর আজকের কলেজে আসার কথা না, তাই সবাই অবাক। আমি সেদিকে নজর না দিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম। আমাকে দেখে ঈশাও আসলো। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করার কি আছে? এখনো রেগে আছো? আচ্ছা যাক, ব্যাপার না, তোমার রাগ করার জায়েজ আছে। আমরা কি বন্ধু হতে পারি? না, আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। তোমার এত অ্যাটিটিউড কেন? হ্যাঁ, কারণ আমি খ্যাত আর আপনি স্মার্ট। খ্যাত আর স্মার্ট এর বন্ধুত্ব হয় না। ঈশা কিছু বলতে যাবে তার আগেই আমি সেখান থেকে চলে আসলাম। ক্লাসে ঢুকবো এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি শফিক সাহেবের ফোন। রিসিভ করলাম, আর ফোন রিসিভ করার পর শফিক যা বলল তা শোনার পর আমার আর ক্লাস করা হলো না। তোমাকে মারার জন্য মারুফ একজন কন্ট্যাক্ট কিলারকে সুপারি দিয়েছে। তার লোকেরা এতক্ষণে হয়তো তোমার কাজ কলেজে পৌঁছে গেছে। এখন তুমি কিভাবে নিজের পরিচয় গোপন করবে আর কিভাবে নিজেকে বাঁচাবে, এটা তোমার কাজ। আমার কাজ আমি করে দিয়েছি। এদের আমি দেখে নিচ্ছি, তুই কন্ট্যাক্ট কিলারের খোঁজ লাগা। ওকে। আমি ফোন রেখে ক্যাম্পাসে গেলাম। তারপর হৃদয়কে সব বললাম এবং কি করতে হবে সেটাও বললাম। গাইস, লেটস স্টার্ট দ্য গেম। ওকে। তারপর মিরাজ কলেজের মাঠে এসে বলল, হ্যালো এভরিওয়ান। পড়ালেখা তো সবসময় করি, মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টেরও দরকার, তাই আজকে এখন আমরা একটা গেম খেলবো। কি গেম? প্রথমে কলেজের সবাই বাইরে যাবে, শুধু আব্দুল্লাহ, আমি, হৃদয়, মুন্না, আশা এবং ঈশা থাকবে কলেজে। দুজন হৃদয় আর মুন্না থাকবে কলেজের গেটে। আমরা যখন গেম স্টার্ট করব তখন সবাই এক এক করে কলেজে প্রবেশ করবে, আর মুন্না হৃদয় সবাইকে একটা করে মাস্ক দেবে। সবাই সেটা পরে প্লেগ্রাউন্ডে আসবে। আমি আর আব্দুল্লাহ পুরো কলেজের যে কোনো জায়গায় লুকোতে পারি। ঈশা, আশা, মুন্না, হৃদয়, তোদের কাজ শুরু। ওইখানে সবাই যখন প্লেগ্রাউন্ডে পৌঁছে যাবে তোদের তখন আমাদের খুঁজে বের করতে হবে 10 মিনিটের মধ্যে। যে বের করতে পারবে সে হবে বিজয়ী, আর বিজয়ী জন আব্দুল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আর ফ্রেন্ডস, তোমাদের কাজ হচ্ছে ওদের আটকানো, ওরা যাতে টাইমের মধ্যে আমাদের খুঁজতে না পারে। ইজ দ্যাট ক্লিয়ার ফ্রেন্ড? সবাই বলল ইয়েস। আর ইউ রেডি ফর দিস গেম? ইয়েস। আই ক্যান নট আর ইউ স্পিক লাউডলি। সবাই সজোরেই ইয়েস বলল। ওকে ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য গেম। ভাই, সব প্ল্যান অনুযায়ী চলছে। হৃদয়, এখন তোর পালা। হ্যাঁ। আমি আর মিরাজ কলেজের পিছনের জঙ্গলে চলে গেলাম। তারপর প্ল্যান অনুযায়ী আমাকে যারা মারতে এসেছিল সবাই জঙ্গলে এলো, আর আমি আর মিরাজ তাদেরকে মেরে ফেললাম। আর শফিক সাহেবকে ফোন করে বললাম লোক পাঠিয়ে লাশগুলোকে ব্যবস্থা করতে। আমি আর মিরাজ লাইব্রেরিতে গিয়ে বসলাম। তারপর গেম অনুযায়ী সবাই আমাদের খুঁজতে লাগলো। কেউ খুঁজে পায়নি, আমাদের শুধু ঈশাই খুঁজে পেয়েছে। হে গাইস, এখানে বসে কি করছো? তুমি এখানে এত তাড়াতাড়ি কি হবে? ও কাম অন, তোমার এই ফ্রেন্ডকে খুঁজতে জাস্ট একটু ব্রেন থাকলেই চলে। তাও কিভাবে বুঝলে আমরা লাইব্রেরিতে আছি? সিম্পল, তোমার এই খ্যাত মার্কা ফ্রেন্ডের তো একটাই গড, আর সেটা তো বই। তাই আমি জানি সে গেমের যুদ্ধে ও তার গডকে ছাড়বো না। তাই 7-5 না ভেবে সোজা লাইব্রেরিতে চলে এলাম, আর জিতেও গেলাম। প্রাইজ দাও এখন। আরে চিল, আগে গেম তো শেষ হতে দাও, তুই অন্য কেউ খুঁজে পাই। সেটা আর হচ্ছে না, আমি কাউকে জিততে দেব না। কিভাবে? এভাবে, বাইরে থেকে তালা মেরে দিয়ে। এটা কি হচ্ছে? গেট কেন বন্ধ করে দিলে? সময় হলে খুলে দেব, ততক্ষণ এনজয় করো। তারপর গেমের সময় শেষ হয়ে গেলে ঈশা এসে গেট খুলে দিল। সো গাইস, হ্যাভ ইউ এনজয় দ্য গেম? ওকে, এখন এই গেমের বিজয়ীর নাম ঘোষণা করা হবে, অ্যান্ড দ্য উইনার ইজ ইশারা জাহান অবন্তী। ঈশা, এখন তুমি যে কোনো একটা জিনিস চাইতে পারো আব্দুল্লাহর কাছে। যা চাইবো তাই দিবে? যা চাওয়ার ভূমিকা না করে চেয়ে নিন। কুল বস, রাগো কেন? ওকে, তাহলে তুমি আমাকে 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 তারপর কিছু বলবেন নাকি আমাকে? আমাকে তোমার ফ্রেন্ড বানাবে। কিন্তু? কোনো কিন্তু নয়, আমি গেম জিতে গেছি, আর কথা অনুযায়ী আমি যা চাইবো তাই পাবো। ওকে। তারপর সব ক্লাস করে চলে এলাম বাসায়। তারপর বিকালে ছাদে গিয়ে একটা সিগারেট জ্বালালাম। তখন শফিক সাহেবের ফোন এলো। হ্যালো। ফোন করার কারণটা কি বল?
কিলার এর অ্যাড্রেস পাওয়া গেছে। টেক্সট কর আমাকে। ওকে। শফিকের দেওয়া অ্যাড্রেসে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখলাম কিলার অন্য কেউ না, আমার এক সময়ের বেস্ট ফ্রেন্ড নাফিসা আক্তার সিমু, যে কোনো এক সময় আমার সব কিছুই ছিল। ওয়েলকাম মিস্টার ডেভিল। তুই? সারপ্রাইজ সারপ্রাইজ। কি, যাকে দেখলে সবার কথা বন্ধ হয়ে যায় আজ সেই বাকরুদ্ধ হয়ে গেছে? কেমন লাগলো আমার সারপ্রাইজ? বলেছিলাম না তোমাকে শান্তিতে থাকতে দিব না। দেখো, তোমার শান্তি হারাম করার জন্য ফিরে এসেছি আমি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটাকে সত্যি করতে এসে এত বড় ভুল করছিস। আজ তুই আর তোর কাহিনী দুটোই শেষ। আরে রেগে যাচ্ছ কেন? জানো না, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি জানি তুমি মাইন্ড গেমার। তোমার সাথে লড়তে হলে তোমার থেকেও বড় খেলোয়াড় হতে হবে। আর বিশ্বাস করো, আমি এত কাঁচা খেলোয়াড় নই যে ব্রেকআপ ছাড়া তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। কি বলতে চাস? আরে আরে এত উতলা কেন হচ্ছ? একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। জানো না তানজিলাকে মনে আছে তোমার? তানজিলাকে তুই কিভাবে চিনিস? এখনই এত অবাক হলে কেমনে চলে? এখনো অনেক কিছু বলার আছে। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। আগে তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেই। ভাইয়া বাইরে এসো। অন্য রুম থেকে নাফিসার ভাই বেরিয়ে এলো, আর ওর ভাইকে দেখে আমি শকড হয়ে গেলাম, কারণ ওর ভাই হলো মারুফ। মারুফ? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইটস মি। শুনলাম তুমি নাকি নতুন গপ বানিয়েছো, কি যেন নাম? ও হ্যাঁ, ঈশা। পুরো নাম ইশারা জাহান অবন্তী। সে কোথায় এখন? ঈশা আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। কিন্তু আমি যতদূর জানি ডেভিল কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে না। আচ্ছা বাদ দাও, তোমাকে কিছু দেখায়, ওয়েট। তারপর নাফিসা ওর ফোন বের করে আমাকে দুটো ছবি দেখালো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। একটিতে ঈশা, অপরটিতে তানজিলা। দুইজন চেয়ারে বাঁধা অবস্থায় আছে, আর ওদের চোখ বাঁধা। কি ভাবছো? তুমি কোনো ভুল দেখোনি, তুমি ঠিকই দেখেছো। ওটা তানজিলা ছিল, আর সে আমার কাছে বন্দি। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে তানজিলাকে তো আমার ভাইয়া মেরে ফেলেছিল, তাহলে তানজিলা বেঁচে কিভাবে আছে? ওকে আমি বাঁচিয়েছি, কারণ আমি দেখে ফেলেছিলাম যে কাউসার তোমাকে ওখান থেকে নিয়ে গেছিল। আর যদি তুমি বেঁচে যাও তো প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে, তখন তোমাকে দুর্বল করার জন্য আমার কাজে আসবে। তাই আমি তানজিলাকে বাঁচিয়ে রেখেছি। তুমি গেম খেলতে অনেক পছন্দ করো, তাই না? চলো আজ আমি তোমার সাথে একটা গেম খেলি। ওদের দুইজনকে আমি দুই জায়গায় লুকিয়ে রেখেছি। ঈশা আছে তোমার কলেজের লাইব্রেরিতে, আর তানজিলা কোথায় আছে সেটা তোমাকে বলে দিতে হবে না নিশ্চয়। এখান থেকে তোমার কলেজে যেতে সময় লাগবে 20 মিনিট, আর তানজিলার কাছে পৌঁছাতে লাগবে 10 মিনিট। এখন যদি তানজিলাকে বাঁচাতে চাও তাহলে ঈশাকে মরতে হবে, আর ঈশাকে বাঁচাতে চাইলে তানজিলাকে। এখন তুমি কাকে বাঁচাবে সেটা তোমাকে ঠিক করতে হবে। টাইম ইজ রানিং ডেভিল। টিক টিক টিক। তারপর আমি সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়লাম। এটা দেখে নাফিসা ওর মারুফ দুজনেই অবাক হয়ে গেল। ও নো, এটা বলো না যে তুমি হেরে গেছো। ডেভিল এত তাড়াতাড়ি হেরে যাবে ভাবতেও পারিনি। কিরে, পাগল হয়ে গেলি নাকি? না, ও এমন ভাবে তখনই হাসে যখন ওর মাথায় শয়তানি কিছু চলে। ও এভাবে হাসছেন যেটা আমাদের জন্য মোটেও ভালো নয়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর রাইট। সারপ্রাইজ সারপ্রাইজ, ডাবল সারপ্রাইজ। কথা অনেক সুন্দর বলিস, বাট অনেক বেশি কথা বলিস। ডেভিলকে মারার প্ল্যান করেছিস ভালো। ডেভিল শান্ত থাকা অবস্থায় মেরে দেওয়া উচিত ছিল, কিন্তু তোদের তো অনেক বড় বড় লেকচার দেওয়ার শখ আছে, আর এই ভুলের সুযোগ তো ডেভিল অবশ্যই নেবে। এটা তো তোর অজানা নয়। মারুফ, তাহলে এরকম ভুল কিভাবে করলি? যখন আমার হাতে 3 মিনিট সময় থাকে আমি ভাবি 2 মিনিট সময় মারি আর 1 মিনিট সময় ব্যাকআপ। এই বলে আমার কোমরে গুজে থাকা পিস্তল বের করে নাসিফের শুট করে দিলাম, আর নাফির সাথে সাথে মাটিতে পড়ে গেল। মারুফ আমাকে শুট করতে যাবে তার আগেই আমি ওর হাতে শুট করলাম। প্লিজ দোস্ত,
আমাকে মাফ করে দে। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে মাফ করে দে দোস্ত। রানাকে ফোন কর। রানাকে ফোন করব কেন? কারণ আমি বলছি। ওকে বল তানজিলাকে ছেড়ে দিতে। তানজিলার কোনো রকম ক্ষতি ছাড়া আমাদের লোকের কাছে পৌঁছলে তুইও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি। তারপর মারুফ রানাকে ফোন করলো আর তানজিলাকে ছেড়ে দিতে বলল। তানজিলা ওখান থেকে ছাড়া পেয়ে আমার বলা জায়গায় পৌঁছে আমাকে ফোন দিল। তুই যা বলেছিস আমি তাই করে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দে, মাফ করে দে আমায় প্লিজ। ডেভিলের ডিকশনারিতে বিশ্বাসঘাতকের কোনো মাপ নেই, এই বলে ওকে শুট করে দিলাম। তারপর গেলাম কলেজে আমার পুরনো রূপে, মানে ডেভিলের রূপে। কালো প্যান্ট, কালো হুডি আর মুখে ভূতের মাস্ক। আমি গিয়ে লাইব্রেরিতে ঢুকলাম, যেখানে রিয়াজ, ইয়াসিন ও আরো কিছু লোক ছিল। আমি সেখানে ঢুকতেই রিয়াজ বলল, শালা কে তুই, এখানে কি চাই? লাশ নিতে আসে অ্যাম্বুলেন্স, আগুন লাগলে আসে দমকল, আর কপাল পুড়লে আসি আমি। ডেভিল? ডেভিল? ইয়েস, থিঙ্কিং অফ ইউর ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইজ হিয়ার। একা এসেছিস? আমরা তো ভেবেছিলাম গ্যাং নিয়ে আসবি। গ্যাং নিয়ে আসে গ্যাংস্টার, আর আমি একা আসি মনস্টার। এখানে এসে তো গেছিস, কিন্তু বেঁচে ফিরতে পারবি না। শিকার করতে বের হলো শিকারি, আর এখানে কেন এলো শিকারি? শিকার করতে তো শিকারি নিজেই শিকার হয়ে গেল। শিকারি। ওরা কিছু বলতে যাবে তার আগেই ওদের পিছনে দাঁড়িয়ে থাকা ওদের লোকগুলো সব এক এক করে মাটিতে লুটিয়ে পড়ল। যা দেখে ওরা অবাক হলো এবং ভয়ও পেল। বাংলা সিনেমায় খুব বেশি দেখেছিস, হিরোইনকে কিডন্যাপ করে হিরো, আর হিরো একা আসে বাঁচাতে। এটা হলো হিরোইজম, অ্যান্ড আই হেট হিরোইজম। সে আমার নায়িকা নয় এবং আমি নায়ক নই, আমি একজন ভিলেন এবং আমি ভিলেনদের ভালোবাসি। এটা বলেই আমার পিছন থেকে পিস্তল বের করে ইয়াসিনকে শুট করে দিলাম। ইয়াসিন সাথে সাথে মাটিতে পড়ে গেল, আর তাই দেখে রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করলো। আমি ওকে ধরে ফেলি। আমাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি চলে, কিন্তু রিয়াজ পালিয়ে যেতে সফল হয়। রিয়াজের সাথে হাতাহাতির সময় আমার প্যান্টের পকেট থেকে আমার আইডি পড়ে যায়, যেটা আমি লক্ষ্য করিনি, কিন্তু ঈশা সেটা লক্ষ্য করে এবং পরবর্তীতে সেটি তুলে নেয়, এবং সেটা তুলে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ আইডিতে আমার ছবি, নাম আর অ্যাড্রেস ছিল। ঈশা কোনো রিয়্যাক্ট করে না, বরং তখনকার মতো ব্যাপারটা চেপে যায়। আমি ঈশাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিই। একটা কথা জিজ্ঞেস করতে পারি? কে আপনি? ডেভিল, দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড। আপনি বললেন আপনি কোনো হিরো নন, আর আমিও হিরোইন নই, আপনি একজন ভিলেন। তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন? কারণ আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আর আমাকে ধরার জন্য ওরা আপনাকে আটক করে রেখেছিল, তাই। কিন্তু কেন? আপনাকে ধরার জন্য ওরা আমাকে কেন আটক করেছিল, যেখানে আপনাকে আমি চিনিও না? আপনার মুখের মাস্কটা কি একটু সরাবেন? আমি আপনাকে দেখতে চাই। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার পরিচিত কেউ। ভুলেও ইচ্ছা প্রকাশ করো না, কারণ আজ অবধি আমাকে যারা দেখেছে তারা কেউ বেঁচে নেই। আমাকে যারা দেখেছে তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। তাই বলছি, এখন চুপচাপ বাড়িতে চলে যাও। আমার ব্যাপারে বেশি মাথা ঘাটানোর তোমার জন্য ভালো না। তারপর আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে ঈশা ভাবছি, আমার লাইফে এখনো অবধি কোনো গোল ছিল না, কিন্তু এখন আমি জেনেই ছাড়বো তুমি আসলে কে, মিস্টার ডেভিল। আমি হোস্টেলে চলে এলাম, আর আমাকে ফলো করে ঈশাও এসেছে। আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম, আর তখনই কে যেন দরজা নক করলো। আমি দরজা খুলে দিলাম, দেখলাম তানজিলা দাঁড়িয়ে আছে। তানজিলা আমাকে দেখে অবাক হয়ে গেল। তুমি বেঁচে আছো? হ্যাঁ, এসো, ভিতরে এসো। আমি তো ভেবেছিলাম তোমাকে বোধহয় আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। জানো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আজ। কেন? কারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আমাকে সেখানে বন্দি করে রেখে দেয়, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক তখনই কারো ফোন এলো, আর ওরা আমাকে ছেড়ে দিল। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বাইরে চলে আসি, আর বাইরে আসার পর আমাকে একটা লোক এই অ্যাড্রেসে আসতে বলল, আর বলে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। আমি ভাবতে পারিনি আমার জন্য এখানে এত বড় সারপ্রাইজ আছে। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আরে শান্ত হও, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেবো না। তুমি ফ্রেশ হয়ে নাও,
আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। ওকে। তারপর তানজিলা ফ্রেশ হয়ে চলে গেল। আমি দরজা খুলে বের হব এমন সময় ঈশা চলে এলো, আর তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। হাই। আপনি এখানে? হ্যাঁ আমি। কেন আসতে পারি না বুঝি? না, আপনি আমার অ্যাড্রেস কোথায় পেলেন? ফ্রেন্ডের অ্যাড্রেস না জানলে সে আবার কেমন ফ্রেন্ড? মানে বুঝলাম না। তুমি একটা গাধা। তুমি যে কলেজের হোস্টেলে থাকো সেটা কে না জানে? বাট এখানে কেউ আসে না। সবাই তো আর তোমার ফ্রেন্ড না, তাই না? তো আপনি এখানে কেন এসেছেন? এটা বয়েজ হোস্টেল, এখানে আপনাকে কেউ আমার সাথে দেখলে খারাপ ভাববে। আপনি প্লিজ চলে যান। ঈশা কিছু বলতে যাবে তার আগেই তানজিলা বের হয়ে এসে আমাকে বলল, কি এসেছে? কার সাথে কথা বলছো? আমি এখানে এসেছি বলে তোমার সমস্যা হচ্ছে? আর ভিতরে মেয়েলি কণ্ঠে কে কথা বলছে? সেটা জেনে আপনার লাভ নেই, আপনি যান এখান থেকে। এই মেয়েটা কি? আর এখানে কি চাই? আমারও একই প্রশ্ন। তুই কে আর এখানে কি চাই? আমি ওর গফ, আর এখানে আমি থাকতেই পারি, আমার অধিকার আছে। তুই কে? খুব ভালো জোকস ছিল, বাট এখন আমি হাসার মোডে নাই, পরে হেসে নিব। এই তুমি চলো আমার সাথে। কোথায়? ওই যেখানে নিয়ে যাব সেখানে যাবি, এত প্রশ্ন করস কেন? চল। ও তোর সাথে কেন যাবে? ও তোর সাথে কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে। প্লিজ চুপ করো। কি শুরু করেছো তোমরা? বাচ্চাদের মতো ঝগড়া শুরু করেছো কেন? ঈশা, তুমি বাড়ি যাবে নাকি আমি তোমার ভাইকে ফোন করব? তোমার যা খুশি করো, আমি তোমাকে না নিয়ে যাব না। তানজিলা কিছু বলার আগে আমি বললাম, তানজু তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু? কেন কিন্তু নয়, যেটা বলছি সেটা করো। ওকে। তারপর আমি আর ঈশা চলে এলাম ওখান থেকে। ঈশা একটা রিক্সা নিল। ওঠ। রিক্সায় যাবে তুমি? যাব বলেই তো ডাকছি, এখন ওঠো তো। তোমার মাথা ঠিক আছে? শরীর খারাপ করে নাই তো? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। ওকে সরি, আর মজা করব না। ডেভিল আবার সরিও বলে। কিছু বললে? বলি নাই, বলবো। কি? আরে একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। তারপর ঈশা আমাকে নিয়ে প্রথমে শপিং মলে গেল এবং আমার মাপের কিছু টি শার্ট আর কিছু জিন্স প্যান্ট নিল। আমি জিজ্ঞেস করলাম এগুলো কার জন্য? ও বলল ওর এক কাজিনের জন্য। ঈশা দাঁড়াও। দাঁড়াও, সময় নেই, অনেক কাজ বাকি আছে। তোমার কাজিনের জন্য শপিং করছো ভালো কথা, বাট আমার মাপে কেন আর আমাকে নিয়ে আসার মানে কি? ইস, বড্ড বেশি কথা বলো। আমার কাজিনও তোমার মতোই, তাই তোমার মাপে নিচ্ছি, আর তাই তোমাকে নিয়ে আসা। তারপর আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে নিয়ে চলে এলো। তারপর আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। কি খাবে বলো? কিছু খাবো না, তুমি খাও। আমি বাসায় যাব। বাসায় তানজু একা আছে, আর ও তো এখনো খায়নি। আমি জানি তুমি ওর জন্য চিন্তা করছো, তাই আমি তোমার বাসায় খাবার পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। বাসায় ফেরার পথে কিছু লোক আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। কি হচ্ছে? রাস্তা কেন আটকে রেখেছেন? কারা আপনারা? ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি বের করলো আর বলল, পেঁচাল কম কর, যা কিছু আছে সব বের কর। ইস বললেই হলো? এখান থেকে চলে যা, ভালোই ভালোই, নইলে আমি পুলিশে কল করব। পুলিশ আসার আগেই তোদের গলাটা নামিয়ে দেব। আমার হাতে এটা কি দেখেছিস? শোন, তোদের এই থ্রেড বাচ্চাদের গিয়ে দেখ, আমি ভয় পাই না। তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আমি ঝামেলা পছন্দ করি না। ওরা যা চাইছে ওদের দিয়ে দিলেই তো ওরা চলে যায়। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর ওরা কতজন আর আমি একা, কি করব? এরকম ভীতু ছেলেদের সাথে কেন যে এরকম সুন্দরী মেয়েরা রিলেশন করে বুঝি না। মামুনি, ওকে ছেড়ে আমাদের সাথে চলো। তোমার কিছু দিতে হবে, উল্টো তুমি যা চাইবে তাই পাবে। আমাদের সাথে চলো, অনেক মজা দেব তোমায়। তুমি কি মানুষ? তোমার শরীরে রক্ত মাংস নেই? ওরা আমাকে কত বাজে বাজে কথা বলছে, তুমি কিছু বলতে পারো না? দেখো, প্রবলেম তোমার, তাই আমার মনে হয় তোমার সলভ করা উচিত। আর ঝামেলা তো তুমি শুরু করেছো। ওদের কথা শুনে নিলে তোমাকে এত বাজে কথা শুনতে হতো না। ঠিক বলেছিস তুই। এসো মামুনি, আমাদের সাথে চলো। এই বলে লোকটা ইশারার হাত ধরে টানতে লাগলো। আরে ভাই, করছেন কি? ও তো আপনাদের সাথে যেতে চাইছে না, তাহলে টানাটানি করছেন কেন? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেরা টিচ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু হাত ধরে টানাটানি করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই তোর শরীরে অনেক চর্বি হয়েছে তাই না?
জীবনের মায়া নাই? জীবনে মায়া তো সবারই থাকে, তাই বলে নিজের চোখের সামনে অন্যায় দেখে আমি চুপ করে থাকতে পারবো না। তাহলে তুই মর শালা, তোকে মেরে ওকে নিয়ে যাব, তারপর আমাদের রক্ষিত বানিয়ে রাখবো। আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। নিজের কোমরের পিস্তলটা বের করে ওর দিকে তাক করে বললাম, যদি নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে জানোয়ারে পরিণত করিস না, তাহলে একটাও এখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। বয়েস, তোমাদের কাজ শেষ, এখন তোমরা আসতে পারো। ঈশার বলার সাথে সাথে সবাই চলে গেল, আর আমি বোকার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, তোমার আসল রূপ সামনে আনার জন্যই এত কিছু নাটক করা। আমি তো তখনই জানতে পেরেছি যখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে মিস্টার ডেভিল। এটা তোমার ওখানে পড়ে গিয়েছিল। কি ভাবছো? এতটুকুই প্রমাণ আমার জন্য যথেষ্ট ছিল, বাট তাও আমি কনফার্ম করে নিতে চেয়েছিলাম। এবার বলো, কে তুমি আর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? যখন সব জেনেই গেছো তখন আর তোমার কাছে লুকানোর কিছু নেই। জানতে চাও কে আমি আর এখানে কেন এসেছি? তাহলে শোনো, আমার এই ছোট্ট জীবনটা অনেক বড় বড় কিছু স্মৃতি বহন করে, সেটা সুখের হোক বা দুঃখের হোক। যেহেতু সবার জীবনে এমন কিছু থাকে, আমার জীবনেও আছে, আর যেটা কখনো বলা হয়ে ওঠেনি। আমি আব্দুল্লাহ, একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, যার কারণে অভাবের মার ছোট থেকেই খেতে হয়েছে। পড়ালেখায় খুব ভালো হলেও জেডিসির এক্সামের পর অভাবের কারণে আর পড়ালেখার খরচ বহন করতে পারেনি বাবা, তাই খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়। সবসময় বাবার ভালোবাসার থেকে অবহেলা বেশি পেয়েছি, তবু এটাকে নিজের ভাগ্য মেনে নিয়েছি, কারণ আম্মুর সাপোর্ট পেয়েছি সবখানেই। তাই বাবার চেয়ে আম্মুকে একটু বেশি ভালোবাসি। আমার সকল সুখ ও দুঃখের সাথে ছিল আমার আম্মু ও আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়। ভালোই চলছিল আমার জীবন। সারাদিন কাজের পর হৃদয়ের সাথে একটু আড্ডার বাড়িতে আসলে আম্মু নিজে হাতে খাইয়ে দিত। খুব সুন্দর চলছিল সময়টা। 2018 আমার জীবনেও ভালোবাসা আসে। মেয়েটার নাম মিষ্টি। বিধর্মী হলেও ওকে আমার খুব ভালো লাগতো, হয়তো ভালোবাসতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। ভয় হতো, লোকে কি বলবে সেই ভয়, কেননা মেয়েটা হিন্দু ছিল। আবার অন্যদিকে মেয়েটা যদি আমার ভুল বুঝে, সিনেমার হিরোইনদের মতো যদি আমাকে চড় মারে, তাই আর বলতে পারিনি। সেই বছরটা হয়তো ভাগ্য কিছুটা আমার পক্ষে ছিল, তাই একদিন নিজের ক্রাশের থেকেই ডিরেক্ট প্রপোজ পাই। ডেটটা সঠিক মনে নেই, তবে বারটা ছিল শুক্রবার রাতে। রাতের আকাশ যখন তারাগুলো চাঁদের পাশে লুকোচুরি খেলায় ব্যস্ত, চাঁদটাও সেদিন যেন নিজের জ্যোৎস্না সবটুকু দিয়েছিল এই পৃথিবীর বুকে। চারিপাশে নিস্তব্ধতা দিয়ে ঘেরা, ছাদে শুধু আমি আর মিষ্টি। মিষ্টি হাঁটু গেড়ে বসে আমাকে বলে, জানি না তোমার মনে অন্য কেউ আছে কিনা, তবে আমার মনে শুধু তুমিই আছো, আর কেউ নেই। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি আমি। কিন্তু লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তুমি মুসলিম আর আমি হিন্দু। এই সমাজ আমাদের ভালোবাসাকে কোনো দিন মেনে নেবে না, তাই চেষ্টা করেছি আমার ভালোবাসা দমিয়ে রাখতে। কিন্তু যত দিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। আমি আর পারলাম না নিজের ভালোবাসাকে দাবিয়ে রাখতে। এখন আমি আর কিছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি কোনো লোক লজ্জার ভয় এখন পাই না, আমার শুধু তোমাকে চাই। দেবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু? কথা দিচ্ছি, জীবনের যত ঝড় আসুক আমি তোমাকে ছেড়ে যাব না। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমাকে তোমার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু কি দেবে? তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের থেকেও বেশি। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সেদিন মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন বোধ হয় এটাই। তারপর একটা বছর খুব ভালোই চলেছিল। আমি অনেক স্বপ্ন বুনেছিলাম ওকে নিয়ে, আমাদেরও সংসার হবে, কিন্তু ভুলে গেছিলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না। সময়টা 2018 28 ডিসেম্বর। আমি জানতে পারলাম মিষ্টিও কারোর সাথে রিলেশনে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল, একজন মুসলিম আর হিন্দুর মাঝে কখনো ভালোবাসা হতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এতদিন যেটা আমাদের মাঝে ছিল সেটা কি? ও বলল,
সেটা ছিল টাইম পাস। তারপরও চলে গেল, আর কখনো ওর সাথে দেখা হয়নি। সেদিনের পর থেকে আমার ও রাতে ঘুম হয় না। কত রাত নির্ঘুম কাটিয়েছি বলতে পারবো না। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে যে আমার কি হয়েছে, বলতে পারিনি। কি বা বলতাম আম্মুকে যে একটা হিন্দু মেয়েকে আমি ভালোবাসছিলাম, এখন সে আমাকে ছেড়ে চলে গেছে। সেদিনের পর থেকে সিগারেট হয় আমার নির্ঘুম রাতের সঙ্গী। যে আমি মারামারি দেখলে 1 মাইল দূরে থাকতাম, সেই আমি হয়ে যাই এলাকার সবচেয়ে রাগী বদমেজাজি বাজে ছেলে। আর লড়াই, সেটা আমার ডেলি রুটিনের আওতায় এসে যায়। সাল 2019, 19শে ফেব্রুয়ারি। আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাফিসা আক্তার শিমু নামক আইডি থেকে। মিউচুয়াল ফ্রেন্ডে দেখলাম হৃদয় আছে। আবার নাফিসা আমার কাজিনের নাম, তাই অ্যাকসেপ্ট করলাম। তারপর থেকে ওর সাথে কথা হতো রোজ। একদিন ওর সাথে মিট করতে গেলাম আমি আর হৃদয়। 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা, ওয়েস্টার্ন ক্যাফেতে। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ মিষ্টি চলে যাওয়ার পর এতটা ক্লোজ কোনো মেয়ের সাথে হয়নি। সেখানে অনেক কথা হলো। ওর পুরো নাম নাফিসা আক্তার শিমু, আর নিক নেম প্রিয়া। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম। এভাবেই চলে গেল কিছুদিন। একদিন আমাদের এক ছোট্ট ভাইকে কিছু ছেলে এসে পেটায়। তার জবাবে আমি আর কিছু বন্ধু গিয়ে সেই ছেলেগুলোকে বেধড়ক পেটাই। আর বিপত্তিটা ঘটে সেখানে, কারণ প্রিয়া মারামারি একদম পছন্দ করে না। আর আমরা যে ছেলেকে পেটাই সেই ছেলেটাই ওর ক্লাসমেট, তাই কথাটা প্রিয়ার কানে যেতে বেশি সময় লাগেনি। তাই প্রিয়া আমাকে এবং হৃদয়কে দেখা করতে বলে। তারপর আমরা দেখা করতে যাই। তখন প্রিয়া বলল, এই তোরা কি কখনো মানুষ হবি না? কেন, আমরা কি গরু ছাগল নাকি? গরু ছাগলও তো তোদের থেকে বেটার। তোরা আসফিকে কেন মারছিস? মারের কাজ করেছে তাই মেরেছি, আর এজন্য আমি একটু অনুতপ্ত নই। আর সরি বলার প্রশ্নও আসে না, তাই এখন কিছু বলতেও বলিস না। হৃদয়, তুই কি ওকে কিছু বললি? শালা, তোকে ধরে পেটানো উচিত। কি? হ্যাঁ রে শালা, এমন মার মেরেছিস যে এখন যে বাসায় মার দিলে দেয়ার মতো দিবি, পুরো হাসপাতালে পাঠিয়ে দিব। তোরা আর কখনো মারামারি করবি না, কথা দে আমাকে, নইলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। চুপ, তোর যা খুশি কর। আমি যেমন আছি তেমনই থাকবো, তাতে তোর বাবার কি? ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতো থাকবি, অধিকার ফলাতে আসবি না। আমার এমন কথায় প্রিয়া অবাক হয়। আমি সেখান থেকে চলে আসি। তখন প্রিয়া হৃদয়কে জিজ্ঞেস করলে হৃদয় সব ওকে বলে দেয়। আর তারপর থেকে ও আমার পিছে পড়ে যায় ভালোবাসি বলে। তখন আমি ওর থেকে পিছু ছাড়ানোর জন্য আমি ওকে বলি আমাকে ভালোবাসতে হলে আমার মতো হতে হবে। ও তাই করে। এভাবে আরো 1 বছর চলে যায়। আর এই 1 বছরে আমিও ওকে ভালোবেসে ফেলি। কিন্তু আমি ওকে বলিনি, ভয় হতো মিষ্টির মতো ও যদি আমায় ঠকায়। 2020, আমি ধীরে ধীরে মাফিয়া জগতে চলে আসি। একদিন আমি আমার একটা মিশনে গিয়ে সেখানে হঠাৎ করে আমার পরিচয় হয় আশার সঙ্গে। আশার সঙ্গে আমার ভালো একটা বন্ডিং তৈরি হয়, ঠিক ভাই বোনের মতো। আশাকে আমি আমার বোনের চোখে দেখতাম। আমি একদিন আশাকে প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিই এবং এরা দুজন মিলে আমাকে চেপে ধরে। বাধ্য হয়ে আমাকে সত্য স্বীকার করতে হয় যে আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ থাকে না। হয়তো সেই সবার মাঝে আমিও একজন। তাই তো পরের দিনে প্রিয়া আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। কারণটাও বলেনি কেন ব্রেকআপ করেছে। পরে আসার প্রশ্নের জবাবে উত্তর দেয় তার ইগো হার্ট করেছিলাম, আমি তাকে ইগনোর করি, তাই সে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে। আর এতদিনে সে আমার সাথে হৃদয়ের যে বন্ধুত্ব ছিল তার মাঝেও দেয়াল তুলে দিয়েছিল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন, কেননা আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরছিলাম, আর একটা ছেলে এসে আমার পথ আটকে দাঁড়ায়। পুরনো শত্রু, নাম সবুজ। আমি বললাম, সবুজ, মন ভালো নেই, আজ ঝামেলা করিস না, যা এখান থেকে, আমার রাস্তা ছাড়। তখন সবুজ বলল, তুই তো কারে কস? তোর বড় না ছোট আমি? শালা, তোরে আজকে একটা শিক্ষা দিতে হইব। এতদিন হৃদয়ের লাগে থাইকা অনেক উড়ছস, এখন হৃদয়ও তোর শত্রু। তোরে মারলেও কেউ বাঁচাতে আইব না। এই কথা শোনার পর আমি নিজেও জানি না আমার কি হয়ে গেল। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। পাশে একটা 10 ইঞ্চি ইট ছিল, সেটা তুলেই ওর মাথায় মারলাম। সাথে সাথে ওর মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। আমি সেখানে আর দাঁড়ালাম না, চলে এলাম। সবুজ আমার নামে থানায় মামলা করে, হাফ মার্ডার কেস এর চার্জ দেয় আমার উপর। সবুজের বাবা ছিল এই এলাকার এমপি, তাই তার ক্ষমতা কাজে লাগিয়ে আমাকে 6 বছরের জন্য জেলে পাঠায়। আর জেল থেকে বেরিয়ে আমি হয়ে যাই ডেভিল। আর এতেই হৃদয় আমার পাশে সব সময় থেকেছে।
আমি হয়ে উঠি অন্ধকার জগতের রাজা। কিন্তু তুমি তো বললে হৃদয় আর তোমার মধ্যে নাকি কোনো সমস্যা হয়েছিল। হ্যাঁ, সেটাই প্রিয়া করেছিল, কিন্তু আমি জেল থেকে বের হয়ে আসার পর ওকে আমার পাশে পেয়েছি সব সময়। এটা কিভাবে হলো তা আমিও জানি না, আর কখনো জিজ্ঞেসও করিনি, কারণ আমার বন্ধু আবার আমার কাছে ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক ছিল। তোমার মা বাবা তারা কোথায়? জানি না, জেল থেকে বের হয়ে অনেক খুঁজেছি, তাদের পাইনি। আর তোমার সেই বোন, তার খোঁজ কি কখনো করেছো? না, খুঁজিনি, কারণ আমার বোন তার ভালো ভাইটাকে ভালোবাসতো, এই ডেভিলকে নয়। বলছি তোমাকে, তুমি জানো আমার যে ফ্রেন্ড আশা, ওই তোমার সেই বোন আইরিন আশা। তাতে কি? যদিও আমার সত্যি জানতে পারে, ও আমাকে ঘৃণা করবে। না, করবে না, ও সব জানে। ও জানে, কিন্তু কিভাবে? আমি জানি না, তবে ও প্রায় তোমার কথা বলতো আমায়, ওর কাছ থেকে জানতে পারি। তুমি জেলে যাওয়ার পর তোমাকে অনেকবার মেসেজ করেছে, অনেকবার কল করেছে, কিন্তু তোমার কোনো খোঁজ পায়নি। তখন ও তোমায় নিয়ে অনেক চিন্তিত হয়ে যায়। তারপর ও কোনোভাবে হৃদয়ের ঠিকানা জোগাড় করে, ওর সাথে মেট করে, ওকে সব বুঝিয়ে বলে। হৃদয়ের কাছ থেকে ও জানতে পারে তুমি জেলে আছো। তারপরও তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু পারেনি, তুমি কারোর সাথে দেখা করতে চাওনি, তাই। এরপর আর কিছুই জানি না। তারপর যখন আমি তোমাকে লোক দিয়ে মার খাইয়েছিলাম, সেই দিন জানতে পারি যে তুমি ওর সেই ভাই। ও এখন কোথায় আছে? আমি ওর সাথে দেখা করতে চাই। চলো। তারপর আমি আর ঈশা গেলাম আশাদের বাসায়। কিচেনে কাজ করছিল আশা। তখন কলিং বেল বাজার শব্দ পেল আশা। সে কিচেন থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল। সে দেখলো ঈশা এসেছে। ও, তুই আয়, ভিতরে আয়। আমি একা আসিনি তো, আর কি আছে সাথে? আমি আপি। আরে আব্দুল্লাহ ভাইয়া, তুমি এসো, ভিতরে এসো। আপি, আমি তোমার নিলয় ভাইয়া। আমি জানি হৃদয় ভাইয়া আমাকে সব বলেছে। আরে তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যাবি? ও সরি, চলো ভিতরে যাওয়া যাক। এসো। তারপর আমরা সবাই ভিতরে চলে আসলাম। দুপুরে খেয়েছিস? না, খাইনি। ঈশা কিছু বলতে যাবে তার আগেই ওকে চোখ দিয়ে ইশারা করে থামিয়ে দিলাম। কয়টা বাজে খেয়াল আছে? 5:30 বাজে, এখনো লাঞ্চ করিসনি? আচ্ছা, তুই কি কোনোদিন শুধরাবি না? আমাকে কি একটু শান্তি দিবি না তুই? আসলে এতদিন এভাবে বকে খাওয়ানোর মতো আমার আপিটা তো আর ছিল না, তাই। হয়েছে, আর এমন ইমোশনাল ব্ল্যাকমেল করার দরকার নেই। ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। তারপর আমি আর ঈশা হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার সময় ঈশার দিকে তাকিয়ে বুঝলাম ও কিছু জানতে চাইছে। তখন আমি বললাম, এত ভাবার কিছু নেই, এখন খেয়ে ওঠো, পরে সব বুঝিয়ে বলছি। ওকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আশার থেকে বিদায় নিয়ে চলে এলাম। রাস্তায় আমি ঈশাকে বললাম, তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো। তুমি মিথ্যে কেন বললে? কোনটা? তুমি দুপুরে খাওনি বললে কেন? কারণ আশাকে রাগাতে ভীষণ ভালো লাগে। এখন থেকে নয়, যখন থেকে ওর সাথে আমার পরিচয়। আমি ওকে এটা ওটা বলেই রাগিয়ে দিতাম, আর ও প্রচুর বকতো, আর আমি সেই বকার ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসাগুলো অনুভব করতাম। তোমাকে এখন এমনটা দেখে তোমার কথা শুনলে কেউ বিশ্বাস করবে না যে তুমি ডেভিল, কিং অফ দ্য ওয়ার্ল্ড। ইনোসেন্ট ভেবে ভুল করো না। আমি দেখতে বা শুনতে যতটা ইনোসেন্ট, যখন আমি ডেভিল হই তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বেখেয়ালিতে সত্য বলে ফেলছি। হও না তুমি ভয়ঙ্কর, তবুও তোমাকে ভালোবাসি। কি? কই কিছু না তো, তোমার হোস্টেল এসে গেছে। তারপর ঈশাকে বিদায় জানিয়ে চলে এলাম। এসে দরজা নক করতেই তানজিলা দরজা খুলেই আমাকে জড়িয়ে ধরলো আর বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমার কত চিন্তা হচ্ছিল, দুপুরে খেয়ে যাওনি। আরে আরে করছো কি? কেউ দেখে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে, ছাড়ো। তারপর ভিতরে গেলাম আর ফ্রেশ হয়ে এসে হৃদয়কে ফোন দিলাম। হ্যালো দোস্ত, একটা ঘর ভাড়া করে দিতে হবে। দোস্ত প্লিজ এখন বলিস না যে তুই আর তানজিলা আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। আরে না, তোর ছাড়া কি আর আমি কিছু করি? তাহলে কি বাসর করতেও আমার নিয়ে যাবি? দূর শালা, তোর ফোন দেওয়াই ভুল হয়েছে। আরে আরে চেতসকে, হয়ে যাবে তোর কাজ। আচ্ছা রাখি এখন। তারপর রাতে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম, আর তখন আশার কল এলো। আমি রিসিভ করলাম। ভাই কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রাতে খেয়েছিস? আচ্ছা শোন, তোকে যে জন্য ফোন করেছি, কাল ভার্সিটি যাব না, কাল তুই আমি ঈশা ঘুরতে যাব। ওকে। আশার সাথে কথা বলা শেষ করেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন
সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম। পথে ইশারার সাথে দেখা হয়। তারপর আমি গাড়িতে উঠে বসলাম। আমরা আশাদের বাড়িতে এলাম। ঈশা আমার হাতে একটা ব্যাগ দিল আর বলল, যাও চেঞ্জ করে এসো। এর মধ্যে কি আছে? এর মধ্যে তোমার জন্য জামা কাপড় আছে। আমার জন্য? কে দিল? ওই এত কথা বলছিস কেন? যা বলছি তাই কর। ওই রুমে যা, গিয়ে চেঞ্জ করে আয়। ওকে, যাচ্ছি তো। রাগো কেন? না রাখলে তো তোর কানে কথা যায় না। এখন চুপচাপ গিয়ে চেঞ্জ করে আয়। আমি আর কথা না বাড়িয়ে চেঞ্জ করতে চলে গেলাম। কিছুক্ষণ পরে বেরিয়ে এলাম। ঈশা তো আমাকে দেখেই থ হয়ে গেছে। এই যে মিস, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো এলিয়েন নাকি? আরো একবার তোমার উপর ক্রাশ খেলাম। এটা কিন্তু ঠিক করনি। নিজেকে আমার ফ্রেন্ড বলো আর একা একা ক্রাশ খেয়ে নিলে, আমাকে দিলেও না। আমার কথা শুনে ঈশা হাসবে না কাঁদবে সেই কনফিউশনেই আছে। ওর মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর এমন চেহারা দেখে আমি নিজের হাসি থামিয়ে রাখতে পারলাম না। হু হু করেই হেসে দিলাম। ওই হারামি, হাসছিস কেন? না, এমনি। আমাকে কেমন লাগছে? এখানে আয়না আছে, নিয়ে গিয়ে দেখ। তারপর আমি আয়নার সামনে গেলাম আর সেখানে গিয়ে আমি নিজের উপরে নিজেই ক্রাশ খেলাম। সাদা টি শার্ট, সাথে ব্লু জিন্স আর ব্র্যান্ডেড কালো রঙের ব্লেজার, চুলগুলো স্পাইক করা, চোখে লাল একটা সানগ্লাস আর জামার সাথে ম্যাচ করা একটি ইম্পোর্টেড ঘড়ি। কি হয় তুই? তোকে দেখি তো চেনেই যাচ্ছে না। আজকে যে কত মেয়ে তোর উপর ক্রাশ খাবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর ভাইকে সুন্দর লাগছে, আর আমাকে তো বললি না আমাকে কেমন লাগছে। ও, তোকে একদম পরীর মতো লাগছে। এতক্ষণে আমি খেয়াল করিনি। সত্যি আজ ঈশাকে কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না। নীল একটা শাড়ি পরেছি, সাথে ম্যাচিং করে 2 হাতে চুড়ি, চোখের নিচে হালকা করে কাজল, চুলগুলো খোপা করা, কপালে ছোট্ট একটা কালো টিপ আর ঠোঁট হালকা লাল লিপস্টিক। আমি যেন কোনো একটা ঘোরের মধ্যে আছি। চেষ্টা করেও আমি চোখ সরাতে পারছি না। ভাই দেখার জন্য সারা জীবন পড়ে আছে, এখন না বেরোলে অনেক লেট হয়ে যাবে। ঈশা লজ্জা পেয়ে বাইরে চলে গেল। আমি আর আশাও বেরিয়ে এলাম। তারপর আমরা পার্কে গেলাম। ভাই ফুচকা খাবো। চলো। তারপর আমরা ফুচকা দোকানে গেলাম। মামা 3 প্লেট ফুচকা দাও, ঝাল বেশি। আচ্ছা মামা, বসেন। তারপর ফুচকাওয়ালা মামা 3 প্লেট ফুচকা দিল আর আমরা ফুচকা খাওয়া শুরু করলাম। অন্যদিকে তানজিলা বারবার মারুফের ফোন ট্রাই করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ। তারপর তানজিলা তার লোকদের ফোন দেয়। কি হচ্ছে কি? মারুফ ফোন কেন সুইচ অফ করে রেখেছে? মারুফ ভাই আর নেই। নেই মানে কোথায় গেছে? ডেভিল মারুফ ভাইকে মেরে ফেলেছে। কি? তানজিলা ফোনে কথা বলছিল, তখন পিছন থেকে মুন্না জিজ্ঞেস করলো, তুমি তুমি কখন এলে? যখন তুমি পিয়াসকে ফোন দিয়েছো তখন ভাই বলছিল তোমাকে সকালের নাস্তা দিয়ে যেতে, আর নাস্তা দিতে যা শুনলাম তাতে তোমাকে নাস্তা না মৃত্যু দেব। বলেই কোমর থাকা পিস্তল বের করে তানজিলার দিকে তাক করে। মারুফের সাথে তোমার কি সম্পর্ক, আর এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? ডার্ক অ্যাঞ্জেল। ডার্ক অ্যাঞ্জেল? কেন, তোমার ভাই তোমাকে বলেনি তার সবচেয়ে বড় শত্রুর কথা? অবশ্য বলবে কি, সে নিজেও জানে না। তার থেকেও বড় মাইন্ড গেমার আমি হলাম ডার্ক অ্যাঞ্জেল। তুই যেই হোস, আই ডোন্ট কেয়ার। আজ তোর খেলা শেষ। এই বলেই তানজিলাকে শুট করতে যাবে, তখনই কেউ পিছন থেকে বাড়ি দেয় আর মুন্না মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারায়। এদিকে আমরা সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। আর বাসায় এসে ঘরে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আশা আপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে ঈশা একটা পুকুর পাড়ে এসে গাড়ি থামালো। এখানে গাড়ি থামালে কেন? তোমাকে অনেক কিছু বলার আছে। কি বলবে বলো? বলছি, চলো ওই বেঞ্চে গিয়ে বসি। চলো। সবাই ভাবে আমি অহংকারী, বদমেজাজি, একটা বাজে মেয়ে। আচ্ছা তুমি বলো, তোমার সবাই খারাপ বলে কারণ তুমি ডেভিল। তুমি কি ডেভিল হয়ে জন্মেছিলে? না তো। তাহলে ডেভিল কেন হলে? সমাজের মানুষ তোমাকে ডেভিল হতে বাধ্য করেছে। তেমনি একটা মেয়ে জন্ম থেকে এরকম হয় না। সবার জীবনে একটা ভয়ঙ্কর অতীত থাকে। তুমি বলেছিলে না আমারও একটা ভয়ঙ্কর অতীত আছে। তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমাদের ক্লাস এর একটা ছেলে আমাকে প্রপোজ করে। নাম আসিফ চৌধুরী।
দেখতে খারাপ ছিল না, টল এবং হ্যান্ডসাম, মাস্কুলার বডি, একদম চকলেট বয়, যে কোনো মেয়ের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট ছিল। আমিও ওকে পছন্দ করতাম, কিন্তু আমি ওর প্রপোজাল রিজেক্ট করে দিই, কারণ তখন আমার রিলেশনে যাওয়ার ইচ্ছে ছিল না। আমি ওকে পছন্দ করতাম, এটা ঠিক, কিন্তু তখন আমি আমার পড়ালেখা বেশি গুরুত্ব দিই, তাই ওকে রিজেক্ট করে দিই। আর এতে ও রেগে যায়। যেখানে ওর পিছনে পুরো স্কুলের মেয়ে পাগল ছিল, সেখানে আমি ওকে রিজেক্ট করে দিই। এটা ও মানতে পারেনি, তাই স্কুল শেষে ও আমাকে... কান্না করো না, কাঁদলে তোমাকে মানায় না, শান্ত হও। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম। তারপর ঈশা একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো। তারপর কি হলো? ঈশা আমার কাঁধে মাথা রেখে আবার বলতে শুরু করলো। সেই দিন স্কুল শেষে ভাইয়া আসেনি দেখে আমি একাই বাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে আসিফ এসে আমার মুখ চেপে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়, আর সেখানে একটা ভাঙা বাড়িতে আমাকে আটকে রেখে 1 সপ্তাহ সেখানে আমাকে আটকে রাখে আর আমার ওপর অমানবিক অত্যাচার চালায়। প্রতিদিন ওর বন্ধুদের নিয়ে এসে আমাকে গণধর্ষণ করে। 1 সপ্তাহ পর আমাকে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে আসে আর আমাকে হুমকি দিয়ে, আমি যদি কাউকে কিছু বলি তাহলে ওরা আমাকে আর আমার ভাইকে মেরে ফেলবে। কথাগুলো বলে আবার কান্না করা শুরু করে দেয়। চোখের পানি দিয়ে আমার জামা ভিজে গেছে। আমি লক্ষ্য করলাম ওর কথা শুনে আমারও চোখের কোণায় পানি চলে এসেছে। ঈশা, বলো। বাসায় চলো, তোমার ভাইয়া চিন্তা করবে। না, করবে না, ভাইয়া জানে আমি তোমার সাথে আছি। একটা প্রশ্ন করি, তুমি আমার সাথে ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? আমিও তো একটা ছেলে, আর আমি ওদের থেকেও খারাপ। না, ভয় করে না, বরং তোমার সাথে থাকলে আমি নিজেকে সব থেকে বেশি নিরাপদ মনে করি। তারপর আবারও কিছুক্ষণ সেখানে বসে কথা বললাম। তারপর সেখান থেকে চলে এলাম। যাওয়ার সময় ঈশা আমাকে বলল, তুমি তো এখন আমার সম্পর্কে সব জেনে গেছো, এখন তুমিও কি আর সবার মতো আমাকে দূরে ঠেলে দিবে? আমাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই ঈশা চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। তারপর ঘরে চলে এলাম, আর ঘরে এসে দেখি পুরো ঘর ওলট পালট করা, আর ফ্লোরে রক্ত। মনে হচ্ছে কাউকে মেরে তাকে এখান থেকে টেনে নিয়ে গেছে, তাই রক্ত ফ্লোরে পড়ে আছে। আমি সারা ঘরে তানজিলাকে খুঁজে না পেয়ে বাইরে বের হব, তখন আমার ফোনে একটা মেসেজ এলো, আর মেসেজটা দেখে আমার মাথায় আগুন ধরে গেল রাগে, আর আমি আমার পুরনো রূপে এলাম। মেসেজে লেখা আছে, হ্যালো মিস্টার ডেভিল, ওয়েলকাম টু মাই মাইন্ড সিটি। ইফ ইউ ওয়ান্ট টু মিট মি দেন কাম টু। পিয়াস, ইয়েস ম্যাম। টেক পজিশন, হি ক্যান কাম হিয়ার এনি টাইম। আমার মনে হয় না আব্দুল্লাহ এখানে আসবে। I know. Better for me. Do what I say. ওকে ম্যাম। হৃদয়, বল। সবাই এসেছে? মুন্না কোথায়? মুন্নাকে দেখছি না। ডোন্ট নো, বিকেল থেকে ওর ফোন ট্রাই করছি, নট রিচেবল বলছে। আমি ওকে লাস্ট আপনার বাসার সামনে দেখেছি তানজিলা ভাবির জন্য খাবার নিয়ে যেতে। আর তখন থেকেই তানজিলা আর মুন্নার কোনো খোঁজ নেই। তার মানে ওদের কেউ তুলে নিয়ে গেছে। ওকে, তোরা এখানে থাক, আমি ডাকলে এখানে চলে আসবি। ওকে, ডান। তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমি সময় মতো সেখানে গেলাম। আমার আগেই সেখানে একটা কালো গাড়ি ছিল। আমাকে দেখে সেই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো। কালো লম্বা শার্ট, মাথায় হুডি, মুখে ভূতের মাস্ক, একদম আমার মতো সাজ। সে একটা ছেলেকে কি যেন ইশারা করে বলল। ছেলেটা দুটো চেয়ার দিয়ে গেল, একটা চেয়ার টেনে নিয়ে সে নিজে বসলো এবং অপরটিতে আমাকে বসতে বলল। আমি বসলাম। তখন লোকটা তার মুখ থেকে ভূতের মাস্ক খুলে ফেলল। আমি তার মুখ দেখে শকড হয়ে গেলাম, কারণ আমার সামনে বসে আছে কাউসার। হ্যালো মিস্টার ডেভিল, কি হলো, অবাক হচ্ছ? এই অন্ধকার জগতে কেউ কারো নয়। এখানে যে যত তাড়াতাড়ি মাইন্ড গেম খেলতে পারবে সে তত তাড়াতাড়ি বেশি পাওয়ারফুল। তুই হাসছিস কেন, হারামির বাচ্চা? বলেই শুট করলো আমার হাতে। বড্ড বাজে বকিস। ডেভিলকে মারতে হলে প্রথম চান্সে মেরে দিতে হয়, কারণ ডেভিল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। ইউ মিস ইউর চান্স নাও।
ইটস মাই টার্ন বলে যেই ওকে শ্যুট করতে যাব তখন কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করে আর আমি মাটিতে পড়ে যাই। আমি পিছনে ফিরে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যাই, কারণ সে আর কেউ নয়, তানজিলা আর আশা আপু। সেই আশা আপু যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। হারমিদল, তোর দিদি কিচ্ছু হবে না। সব খেয়ে খেয়ে খালি সার হয়ে গেছিস। সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে তোদের পুষি কি ঘাস খাওয়ার জন্য? ইডিয়েট। আপু, ওরে আমার ভাইয়া রে, খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে দেখে। কি করবো বল? টাকা আর ক্ষমতা, এই দুইটা জিনিস মানুষকে পশুর থেকেও খারাপ বানিয়ে দেয়। তোর সাথে থাকলে সবাই তোকে ভয় পাবে, তাই যতক্ষণ তুই পাশে থাকবি কেউ আমার কোনো ক্ষতি করবে না, ইনফ্যাক্ট করতে পারবেও না। বাট যখন তুই না থাকবি তখন, তাই তো তানজিলার অফারটাকে না করতে পারলাম না। তোকে মেরে আমি হব ডার্ক কুইন, যার নামে পুরো পৃথিবী কাঁপবে। এই গাধাগুলোকে দিয়ে কিচ্ছু হবে না, আমি জানতাম। তাই তো আগেরবার যেই ভুল করেছি সেটা দ্বিতীয়বার করবো না। আগেরবার গাধাগুলোকে বিশ্বাস করে শিক্ষা হয়েছে। আমার তোকে মারার জন্য 6 মাস অপেক্ষা করেছিলাম, বাট শালারা 6 মিনিটের গাফলতির জন্য তোকে আবার মারতে হচ্ছে। তবে এবার আর ভুল করবো না, এবার আমি নিজের হাতে তোকে মারবো। Finish him. I have to go and arrange a party for our victory. তারপর আশা চলে গেল আর তানজিলা, কাউসার, রিয়াজ ও পিয়াস রয়ে গেল আমাকে মারার জন্য। ডেভিল, ফাইনালি ইউ হ্যাভ নাথিং টু ডু, নাও ইউ হ্যাভ টু ডাই অ্যান্ড ইউ কান্ট এস্কেপ। কি রে শালা, নিজের জমদূতকে সামনে দেখে পাগল হয়ে গেলি নাকি? আমাকে মারবি তোরা? এই কথা শুনে অনেক মজা পাইছিস। ডেভিলকে মারা তো দূরে, ওকে দেখাও ছোঁয়া যায় না। তোরা কখনো বাতাসকে দেখেছিস? বাতাসকে স্পর্শ করেছিস কখনো? ডেভিলও বাতাসের মতো, না ওকে দেখা যায় না স্পর্শ করা যায়। আমি ডেভিল নই, আই অ্যাম ইজ লুক এ লাইক। শালা বহুত বকবক করিস, তোর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। পিয়াস এই বলে পিস্তল বের করে সোজা আমার মাথায় তাক করলো। ও যেই ট্রিগার চাপ দেবে তখনই সাত করে একটা বুলেট এসে পিয়াসের মাথায় একদিক থেকে ঢুকে আর এক দিক থেকে বেরিয়ে গেল আর পিয়াস মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেল। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তাদের একই অবস্থা হলো। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আর আমার গাড়িতে করে সোজা ঈশার বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে ঈশাকে কল দিলাম। ঈশা নিচে নেমে আসলো। এত রাতে তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? এত আঘাত লাগলো কিভাবে? এটা কিছুই না, আমার লাইফ এমনই শত্রুর অভাব নেই, কে কখন কথা থেকে আক্রমণ করবে বলা যায় না। তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে, তার উত্তর দিতে এসেছি। বলো। আর এই অনিশ্চিত জীবনে কাউকে নিজের সাথী করতে চাইনি, কিন্তু তোমার ভালোবাসা আর বিশ্বাস থেকে নিজেকে বিরত করতে পারিনি। আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গী হবে? আমার এই হাত ধরে চলতে পারবে? আমাকে ভালোবাসার অধিকার দেবে? হবে কি আমার অর্ধাঙ্গিনী? কুত্তা, আবার জিজ্ঞেস করতে হয়? তুই বোঝোস না? সোজা আমার হাত ধরে নিয়ে যেতে পারিস না? তারপর আমি আর ঈশা গাড়িতে উঠে বসলাম। ঈশা, আশাকে একটা কল দাও। তারপর ঈশা আশাকে কল দিল। হ্যালো ঈশা, বল। बुरा जो देखना चाहा में बुरा मिलना कोई भी, जब दिल खुलने देखा में मुझसे बुरा ना मिला कोई। কে বলছে? ওয়েলকাম টু মাই গেম, ডু অর ডাই, আই উইল ব্যাক মাই ডিয়ার সিস্টার।